হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডাক্তার স্যার, ঠিক হয়ে যাবে তো? দেখুন, অপারেশন হয়েছে, যতক্ষণ না পর্যন্ত ওনার জ্ঞান ফিরছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না বলেই ডাক্তার অধরা চলে গেল। রাজীব রাজ বসে বসে চিন্তা করতে শুরু করলো। একটা অপারেশনে গিয়েছিল, সেখানে সেনাপ্রধান তামিমের গুলি লেগেছে। পুরো দেশে এই নিয়ে আলোচনা চলছে। তামিমের সাহসিকতার কথা পুরো দেশেরই জানা। অধরা রাউন্ড দিতেই সে দেখল তামিমের জ্ঞান ফিরে এসেছে। সে এগিয়ে গেল লোকটার দিকে। কোনোদিনও ভাবেনি এই মানুষটাকে সামনে থেকে দেখবে। সে গিয়ে অবাক হয়ে গেল, কারণ লোকটা উঠতে চাইছে। আরে, আপনি করছেন কি? এই অবস্থায় উঠতে চাইছেন কেন? তামিম সামনের দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? কিছু সময়ের জন্য সে শুধু তাকিয়েই থাকলো। তামিম ছোটবেলা থেকেই জানে না তার বাবা মায়ের সম্পর্কে, কোথায় তারা সেটাও তারা অজানা। তবে এখন তার কাছে সবকিছুই এই দেশ, কারণ নিজের পরিশ্রম আর সাহসিকতায় সে দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেনাপ্রধান। নিজের জীবন নিয়ে চিন্তা করার মতো তার সময় হয়নি। কিন্তু ডাক্তারকে দেখে মনে কেন কিছুক্ষণের জন্য সে চিন্তায় মগ্ন হলো। পরেক্ষণেই আবার নিজেকে গুছিয়ে নিয়ে বলল, ডাক্তার, আমার বসে থাকলে চলবে না, আমাকে যেতে হবে। যাবেন, কিন্তু সেটা সুস্থ হবার পর। আপনার অপারেশন এখনো 4 ঘন্টাও পার হয়নি। আপনি বুঝতে পারছেন না ডাক্তার আমার অবস্থা, আমার কতটা জরুরি যাওয়া। কিন্তু দেখেন, আপনাকে এইভাবে তো আমরা ছাড়তে পারি না। আমি আপনাকে কাল এসে দেখিয়ে যাব, কিন্তু এখন আমাকে যেতে হবে। অধরা কিছু বলার আগেই তামিম উঠে গেল। অধরা শুধু তাকিয়েই থাকলো। অধরার জীবনে প্রেম ভালোবাসা বলতে কিছুই আসে নাই, কিন্তু তামিমকে দেখে তার ভিতরে অজান্তেই কি যেন একটা কাজ করতে শুরু করলো। তামিম চলে আসলো নিজের জায়গায়। এসেই সবাইকে একত্রিত করে একটি স্পিচ দেওয়ার প্রস্তুতি নিল। সবাই অবাক হয়ে গেল। গুলি লাগার 6 ঘন্টার মধ্যে সে আবারও জায়গায়। সত্যি অবাক করারই মতো। তামিম সবার সামনে বসে বলল, আমার সাহসী অফিসারেরা, তোমাদের বীরত্বে আমি মুগ্ধ। আমরা এখানে নিজের পরিবার, নিজের সর্বস্ব ত্যাগ করে নিজের জীবনকে হুমকির মুখে ফেলে এসেছি প্রিয় মাতৃভূমিতে লুকিয়ে থাকা আর কে মির্জার মতন হাজারো ভয়ঙ্কর কুখ্যাত সন্ত্রাসীর হাত থেকে রক্ষা করার জন্য। আমরা মুক্ত আর স্বাধীন 5টা মানুষের মতন জীবন উপভোগ করতে না পারলেও আমাদের দেশের কোটি কোটি মানুষকে সুন্দর একটা জীবন উপহার দিতে পারবো, এটাই আমাদের সার্থকতা। তোমরা এমন বীরত্ব অব্যাহত রাখলে একদিন এসকে মির্জার গ্যাংয়ের সবাইকে দেশের মানুষের সামনে আনতে পারবো। তোমরা কি প্রস্তুত? স্যার, আপনি একবার নির্দেশ দিন, আমরা আমাদের জীবন দিতে সবসময় প্রস্তুত। তামিম স্পিচ দিয়ে নিজের রুমে চলে আসলো। এসেই সব ফাইল দেখতে লাগলো। তখনই তার ইনফরমারের কল আসে। বলো, কি খবর? সর্বনাশ হয়ে গেছে স্যার, আমাদের পুলিশ ফোর্সের হাই কমিশনার খুন হয়েছে। কি বলছো? কে করেছে? ওনাকে নিজের বাসায় কেউ খুন করেছে, এখনো কিছু জানি না। ওকে, আমি দেখছি। তামিম নিজের রুমে রাজীব আর রাজকে ডাকলো। রাজীব এসে তামিমের সামনে দাঁড়িয়ে বলল, স্যার বলুন। এখনই গাড়ি বের করো। আমার ইনফরমার জানালো আমাদের পুলিশ হাই কমিশনার নাকি খুন হয়েছে। স্যার কি বলছেন? আমি এখনই গাড়ি বের করছি। রাজীব আর রাজকে নিয়ে তামিম চলে যায় কমিশনারের বাড়িতে। গিয়ে দেখে কমিশনারের লাশ একটি চাদর দিয়ে মোড়া। রাত চাদর সরাতেই সবাই আটকে উঠল। কমিশনারের চোখ দুটি খোলা, চোখের মধ্যে একটি চিরকুটটা হাতে নিয়েই রাজ তামিমকে দেয়। আমি জানি খুনটাকে করছে। সেটা তো আমরাও জানি, কিন্তু এতদিন খুঁজে পাচ্ছি না। এসকে খুন করে কেন চোখ খুলে নেয়? তামিম চিরকুটটা খুলল। আর কি এটা জানতো তামিম আসবেই, তাই এটা রেখে গেছে। চিরকুটে অদ্ভুত রঙের পেন দিয়ে লেখা, তামিম, তুমি হয়তো এতক্ষণ ওই কুত্তার বাচ্চাটার লাশ দেখেছ, তবে ওকে খুন করার কারণ জানার চেষ্টা করনি। খুঁজে পাবেও না, কারণ আর কে প্রমাণ রেখে কাজ করে না। পুলিশ কমিশনারকে খুন করার কারণ কখনো যদি তোমার সাথে দেখা হয় তখন বলবো। আপাতত জেনে রাখো, ও অসৎ ছিল। সৎ থাকো কমান্ডার। আর কি কেউ সৎ পাবা, অসৎ পথে চলবা তো কমিশনারের লাশের দিকে তাকিয়ে চলে যাও। তামিম চিরকুটটা পড়ে বাকরুদ্ধ হয়ে গেল। লোকটার কথার মধ্যে আলাদা একটা টান আছে। তামিম রাজ আর রাজীবকে নিয়ে চলে আসে। পরের দিন সকালে একবার হাসপাতালে যাওয়ার কথা ভাবলো। তখনই আবারও রাজের কল। রাজ বলল, অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজ বলছি স্যার। হ্যাঁ রাজ, বলো।
স্যার, আজকে সীমান্তে অদ্ভুত একটা কাণ্ড ঘটেছে। ওখান দিয়ে কিছু মাদক এদেশে আসার কথা ছিল। আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু আমাদের সামনে কেউ স্ন্যাক গ্রেনেড মারে। আমরা কিছু দেখতে পাইনি। পরে দেখি 16 জন লোকের লাশ, সবগুলোই এসকে করেছে, তবে সব মাদক দ্রব্য রেখে গেছে। আজব তো, ওয়েট কর, আমি আসছি। তামিম কয়েকজন অফিসার নিয়ে চলে গেল। গিয়ে দেখে অনেকটা বিদেশি মদের বোতল, তার ফাঁকে আরও একটি চিরকুট হাতে নিতেই হাত কাঁপছিল তামিমের। চিরকুটটা খুলতেই সে অদ্ভুত পেন দিয়ে লেখা। তামিম, আশা করি আজকে সম্পর্কে এতদিনে ধারণা হয়ে গেছে। তবে আজকে তোমাদের কষ্ট দিতে চাইনি, তাই আমি মাদক পাচার করি। আমার চিরশত্রু মির্জা সকল চামচাদের খুন করেছি। আর কে একাই এই দেশ রক্ষা করতে পারবে? তোমাদের পুলিশ, আর্মি, সিআইডি এসবের ধার আর কে ধারে না। নেক্সট টার্গেট তোমার খুব কাছের কেউ, পারলে আটকাও। তামিম চিরকুটটা পড়ে মাথায় হাত দিল। এই রহস্য কিভাবে উদ্ঘাটন করবে তা খুঁজে পাচ্ছে না। আর শেষের হুমকিটা কাকে নিয়ে দিল? কে তার কাছের লোক? তামিম আর কিছুই ভাবতে পারল না। বাসায় চলে আসলো। পুরোটা দিন এসব নিয়ে চিন্তা করলো। রাত 10টার দিকে রাজীবকে কল করলো। রাজীব বলছি স্যার। রাজীব শোনো, আজকে তুমি কয়েকজন অফিসার নিয়ে দক্ষিণ সীমান্তে মায়ানমারের দিকে কয়েকজন মেয়েকে পাচার হওয়ার সম্ভাবনা আছে। ওইখানে যাও, সবসময় অ্যালার্ট থাকবা। ওকে স্যার, আমি এখনই বেরোচ্ছি। আমি রাতে ঘুমাতে পারছি না। ব্যালকনির সোফায় বসে চিন্তা করছি আর কে নিয়ে। লোকটা আজব সব খারাপ কাজ রুখতে থাকে, কিন্তু নিজেও খারাপ কাজ করে বেড়াচ্ছে। কিন্তু মির্জা, যত খারাপ কাজ আছে সবকিছুর মূলেই মির্জা থাকে। আসলে কি এসকে আর মির্জার মধ্যে কোনো সম্পর্ক আছে? আমি হিসাব মিলাতে লাগলাম। সকাল হতেই আমার কাছে ফোন আসে। ফোনে কথাটা শুনে হাত থেকে আমার ফোনটা টুক করে মাটিতে পড়ে যায়। আমি বাকরুদ্ধ নিস্তব্ধ হয়ে গেছি। তাহলে কি এরই আভাস দিয়েছিল আর কে? আমার কাছে খবর এসেছে যে রাজীবকে কেউ খুন করে দিয়েছে। আমি তাড়াতাড়ি করে রাজকে নিয়ে বেরিয়ে পড়লাম। গেলাম সেই সীমান্তে। যেতেই দেখলাম রাজীবকে কেউ খুন করে ফেলে রেখেছে। আমি কাছে যেতেই থমকে গেলাম, কারণ রাজীবের চোখ দুইটা খুলে নেওয়া হয়েছে। চোখের ভেতর আর্কের চিরকুটটা হাতে নিলাম। তামিম সাহেব, ভয় পাবেন না। এই কুলাঙ্গারের মৃত্যুতে দুঃখ পাবেন না, কারণ ও টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল। তোমাদের সকল অপারেশনের কথা মির্জা গ্যাংয়ের কাছে পাঠিয়ে দিত। সেই জন্যই মির্জা তোমাদের অনেক সময় চোখে ধুলো দিয়ে তার খারাপ কাজ চালিয়ে যেত। এখন থেকে যা করবে সব ভেবেচিন্তে করবে। আর সকল মেয়েদের এখান থেকে 1 কিলোমিটার উত্তরে একটা ভাঙা বাড়ির ভিতরে আছে, সবাইকে উদ্ধার করে বাসায় দিয়ে আসো। তামিম চিরকুটটা পরে সেই জায়গায় গেল। গিয়ে সকল মেয়েদেরকে উদ্ধার করলো। সঙ্গে সঙ্গে সেখানে মিডিয়ার লোকজনও চলে আসে। সবাই তামিমকে নিয়ে অনেক ভালো ভালো নিউজ বানাচ্ছে। তামিম বাড়ি ফিরে আসে। এসে ব্রেকফাস্ট করে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে যেতেই সবাই তামিমকে চিনে ফেলে। অনেক ভিড় ঠেলে ডাক্তারের রুমে গেল। ডাক্তার অধারা তখন নিচের দিকে তাকিয়েছিল। তামিমকে দেখে উঠে দাঁড়ায়। আরে মিস্টার, আপনি কালকে আসার কথা ছিল, কিন্তু আজ আসছেন? কালকে একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম। ও, তাহলে বসুন। হালকা ব্যথা লাগতে পারে, ভয় পাবেন না। তামিম মুচকি হাসলো। অধরা লজ্জায় পড়ে যায়। ছেলেদের হাসি আবার এত সুন্দর হয়, এটা তো কই আগে জানা ছিল না তার। অধরা অপলক দৃষ্টিতে তামিমের দিকে তাকিয়েছিল। তামিম তাকে জিজ্ঞাসা করলো, হ্যালো মিস, কি হলো? সরি, আসলে সব পেশেন্টকে বলে অভ্যাস হয়ে গেছে। ডাক্তার অধরা তামিমের কাছে আসে। খুব যত্ন করে তামিমের হাতটা ড্রেসিং করে দেয়। তামিম এতটাও কাছ থেকে কোনো মেয়েকে কখনো অনুভব করেনি। অধরার শরীরের মিষ্টি সুঘ্রাণ তামিমকে বিমোহিত করছিল। অধরা সেদিকে খেয়াল নেই। অধরা ড্রেসিং শেষ করে তামিমের দিকে তাকায়। তামিমের এখনো হুঁশ নেই। অধরা তৃপ্তির হাসি দিয়ে বলে, মিস্টার, আপনার ড্রেসিং শেষ। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আচ্ছা, আপনার বউকে কখনো দেখলাম না অনলাইনে? জীবনে কোনো মেয়ের সংস্পর্শে যেতে পারিনি গো। লম্বা একটি দীর্ঘশ্বাস ফেলে কথাটা বলল তামিম। তামিমের কথা শুনে অধরা মনে মনে খুশি হলো। তবে কেন হলো সেটা তার জানা নেই। তবে তার ভালো লাগছে। অধরা তখন তামিমকে বলল, তা বিয়ে করেন নাই কেন? আমাকে কেউ বিয়ে করবে না। কি সব বলেন? আপনার জন্য লক্ষ লক্ষ মেয়ে পাগল। ওরা ওপরের বাস্তবতা দেখে পাগল, কিন্তু আমি জীবনে সত্যায়নে বিশ্বাসী। বুঝলাম না, আপনার পরিবারে কে কে আছেন? আমার জন্ম কোথায় জানি না। বড় হয়েছি একটা এতিমখানায় অনেক কষ্ট করে।
সেখান থেকে দেশের মানুষের দুঃখ দুর্দশা খুব কাছ থেকে দেখেছি। গভীর অবিচলতা আর অধ্যবসায়ে আজ আমি এখানে। সরি, আপনাকে মনে কষ্ট দিলাম। এসবে অভ্যস্ত আমি। ভাগ্যিস পরিবার নেই, কোনো পিছুটানো নেই। বিয়েও করি না, এই জন্য বাসে থাকতে পারবো কিনা প্রতিদিন তার নিশ্চয়তা নেই। প্রতিদিনই জীবন মৃত্যু নিয়ে খেলা করি, কখন জানি হারিয়ে যাব নিশ্চয়তা নেই। এখানে অন্যকে জড়িয়ে কি লাভ? সূর্যটাকে ডুবে যেতে দেখলেই কেমন অসহায় লাগে। মনে হয় ঘরে ফিরে যেতে হবে। ঘর মানে বেকার বিছানা, ঘামে আর ঘুমে মিলেমিশে একাকার কাদা খোঁচা, যেখানে অনেক ফুটপ্রিন্ট থাকে। পরিচয়হীন পায়রা কখনো চলে গেছে কাদা পার হয়ে দূর ইতিহাসে। আপনার কি কখনো জীবনের এই মিথ্যে মায়াজাল থেকে বেরিয়ে মুক্ত স্বাধীন পাখির মতো বাঁচতে ইচ্ছে করে না? বিষণ্ণতায় অস্থির হয়ে আছে আমার হৃদয়। নীরবতার আঘাতে যেন আরো রক্তাক্ত। অন্ধকারে ঢিল ছোড়ার মতোই খুঁজে ফিরি নিজেকে। আজকাল পুরনো সুরটাও ভালো লাগে না। জীবনের নাটকের অভিনয়ে মিথ্যা অভিনেতার মতোই অভিনয় করে যাচ্ছি। পাওয়া না পাওয়ার হিসেব মিলাতেই বড্ড অস্থির লাগে। তাই বুক ভরা দৃষ্টি দিয়ে চেয়ে আছি আকাশের পানে। হঠাৎই হারিয়ে যাব। অধরা তামিমের দিকে তাকিয়ে আছে। একটা মানুষ কতটা অসহায় হলে কথাটা বলতে পারে। আচ্ছা, আমার কথা বাদ দিন, আপনার কে কে আছেন? আমার বাবা মা ছোটবেলায় মারা যায়, সেই থেকে বাবার বন্ধুর কাছে বড় হয়েছি। আঙ্কেলও আমাকে কোনোদিন বাবা মায়ের অভাব বুঝতে দেননি, যখন যা চেয়েছি তাই দিয়েছেন। ও ভালো কথা, আঙ্কেলের সাথে গল্প করছিলাম আপনার কথা। উনি আপনার চরম ভক্ত, বলেছেন সময় পেলে একবার নিয়ে যেতে। আপনি কি ফ্রি? আপাতত কোনো কাজ নেই, যাওয়া যায় আপনার সাথে আঙ্কেলের সাথে দেখা করতে, কিন্তু আপনার ডিউটি? আমার ডিউটি টাইম শেষ, চলুন। বাইরে এসে তামিম অধরার গাড়িতে উঠল। পিছন পিছন তার গার্ডরাও আসছে। অধরা আর তামিম গল্প করতে করতে একটা সুবিশাল বাড়ির সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামতেই তামিমের বডিগার্ডরা গিয়ে চেক করলো। তামিম ভিতরে গেল। একজন মধ্যবয়সী লোক ড্রয়িং রুমে বসে পেপার পড়ছিলেন। পরনে ফর্মাল ড্রেস, মনে হচ্ছে অফিস থেকে এসেছেন। তামিমকে দেখে উঠে দাঁড়ালেন। তামিম সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলো। লোকটা এসে তামিমকে স্যালুট করলো, এরপর বেশ উৎসাহ নিয়ে পড়ল। হ্যাঁ বীর, তোমার আগমনে আমি ধন্য। অসংখ্য ধন্যবাদ আমার মতন নগণ্য মানুষকে এত সম্মান দেওয়ার জন্য। বসো, আমি আনাফ কবির চৌধুরী, আর ও হলো আমার মেয়ের মতো অধরা চৌধুরী। আমি? আরে তুমি যদি নিজের পরিচয় দাও তাহলে কি হয়? এদেশের বাচ্চা থেকে বুড়ো সবাই তোমাকে চিনে। আমি আহনাফ আঙ্কেলের অমায়িকতায় মুগ্ধ হলাম। অধরা এসে নাস্তা দেয়। আমি নাস্তা খেয়ে অধরার সাথে পুরো বাড়িটা ঘুরে দেখতে লাগলাম। অসম্ভব সুন্দর করে পুরো বাড়িটা সাজানো। অধরা ওপরের দিকে তাকিয়ে এটা ওটা দেখাচ্ছিল, তখন হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে আমি ওকে ধরে ফেললাম। আমার শরীরের সাথে লেপ্টে যায় অধরা। অনেকটা অপ্রস্তুত হয়ে যায়, মনের মধ্যে অজানা এক শিহরণ বয়ে যায়। ওদিকে অধরা চোখ বন্ধ করে পুরো বিষয়টা ফিল করছিল। তামিমও একটু অপ্রস্তুত কণ্ঠে বলল, সরি, আসলে হঠাৎ পড়ে যাচ্ছিলেন তো, তাই আর কি। আরে আপনি কেন সরি বলছেন? উল্টো আমার আপনাকে ধন্যবাদ দেওয়ার কথা। তামিম মুচকি হাসে, যেটা দেখে অধরা মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, এই ছেলেটার হাসি এত সুন্দর কেন? সে কি বোঝে না এই হাসি যে আমাকে ঘায়েল করে ফেলছে? এত কি ভাবছেন? মাঝে মাঝেই দেখছি ভাবনার সাগরে ডুব দেন। ডাক্তাররা তো এত বেশি ভাবুক হয় না। না কিছু না। আমি আজ তাহলে আসি। আমার নাম্বারটা রেখো, কোনো প্রয়োজন হলেই কল করবা। ওকে, আপনিও কোনো প্রয়োজন হলে আমাকে ডাকতে পারেন। অধরা চলে আসে বিদায় নিয়ে। বাসায় এসে রাজকে কল করলো। রাজ বাইরে ছিল, তাই রুমে আসে। মে আই কাম ইন স্যার? আসো। রাজ, আমরা এখন কি করব? একে একে সব হাতছাড়া হয়ে যাচ্ছে। এখন একটাই উপায়, বিশ্বস্ত কাউকে খুঁজে বের করা। এরকম লোভিদের নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব না। তোমাকে দায়িত্ব দিলাম, খুঁজে বের করো। যতদিন পর্যন্ত খুঁজে না পাবে ততদিন আর কাউকে লাগবে না, আমি নেতৃত্ব দিব। ওকে স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ওদিকে মির্জা তার লোকেদের সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। টানা কয়েকটি ডিলে লস হয়েছে কোটি কোটি টাকা। মির্জার মাথা দিয়ে আগুন বেরোচ্ছে। সামনের লোক থেকে মির্জা বলে ওঠে, স্যার, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু সম্ভব হয়। কোথা থেকে কি হয়ে গেল বুঝলাম না। বুঝবি, উপরে গেলে সব বুঝবি। বলে হাতে থাকা গান থেকে গুলি করে একে একে 5 জন লোক লুটিয়ে পড়ে মাটিতে।
মির্জা ভয়ঙ্কর হাসিতে ফেটে পড়ে। মনে রাখবি, মির্জার ডিকশনারির মধ্যে পারি না বলে কোনো শব্দ নাই। সবাই কান খুলে শুনে রাখ। এরপর থেকে যেই কাজে যাবি সফল হয়ে ফিরবি। আর কে, তোকে আমি দেখে নেব। তুই কত বড় মাফিয়া হয়েছিস, এই মির্জার কাজে বাধা দিস। একবার তুই সামনে আয়, ধ্বংস করে দেব। বলে মির্জা তার সেই ভয়ঙ্কর হাসি হাসে। ওদিকে তামিম রুমে শুয়ে অধরার কথাই ভাবছে। একদিনের পরিচয়ে মেয়েটাকে ভুলতে পারছে না সে। এদিকে অধরাও একই অবস্থা, চোখ বন্ধ করলে তামিমকে দেখতে পাচ্ছে। অধরা প্রতি মুহূর্তেই তার সেই মুচকি হাসির ঝলক দেখতে পাচ্ছে। তাহলে কি দুজনেই দুজনের প্রেমে পড়ে গেল নাকি? যাকে বলে প্রথম দেখার ভালোবাসা। এটা কি ভালোবাসা নাকি শুধু ভালো লাগা, আবেগ নাকি অনুভূতি, কি এটা? পরের দিন তামিম খুব সকালেই উঠে ফ্রেশ হয়ে হাঁটতে বের হয়। তখনই কেউ একজন পিছন থেকে ডাক দেয়। পিছনে ফিরে দেখে চৌধুরী আঙ্কেল। তামিম কাছে গেল। তিনি তামিমের দিকে তাকিয়ে বললেন, হাই হিরো, কোথায় যাও? কোথাও না আঙ্কেল, জগিং করি। অধরার কাছ থেকে তোমার ব্যাপারে সব শুনলাম। তুমি কি কখনো নিজের বাবা মাকে খোঁজার চেষ্টা করোনি? এই বিশাল শহরে কোথায় খুঁজবো আর কাকেই খুঁজবো? আমাকে 2 বছর বয়সে এতিমখানায় নিয়ে আসা হয়। এখন না আমি তাদের দেখে চিনবো, না তারা আমাকে দেখে চিনবে। ওদের কোনো ক্লু নাই তোমার কাছে যার মাধ্যমে খুঁজতে পারো? একটা জিনিস ছাড়া কিছুই নাই। কি জিনিস? একদিন আপনাদের বাড়িতে গেলে নিয়ে যাব। ওকে, তাহলে আমিও অপেক্ষায় থাকলাম সেটা দেখার জন্য। এখন তাহলে যাই, আমাকে একটা কাজে বের হতে হবে। কোথাও কোনো অপারেশনে? না, আজ আপাতত কিছুই নেই, তবে হঠাৎ হয়ে যেতে পারে। ভালো থাকবেন আঙ্কেল। বলে আহনাফ সাহেবকে বিদায় জানিয়ে বাসায় আসলো। তামিম কিছুতেই অধরাকে ভুলতে পারছে না। সব সময় অধরাকে চোখের সামনে দেখে। তামিম চোখ বন্ধ করে মনে মনে ভাবল, জানি না কে তুমি, চেষ্টা করিনি কখনো জানতে। জানি না কোথায় থাকো, হয়তো এ দেশের কোনো প্রান্তে। দেখিনি তোমায় কখনো, হয়তো তুমি অষ্টদশী কোনো তরুণী, কিংবা লেখকের উপন্যাসে যতনে গড়া কোনো মায়াবিনী। হয়তো তোমার টানা টানা চোখের পৃষ্ঠে লোটায় কালো কেশ, কাজলের আচর চোখের তারায় মানাই হয়তো বেশ। হয়তো তোমার কণ্ঠ জুড়ে সুমিষ্ট সুর করে খেলা মায়াবিনী। হয়তো তোমার মুখখানি দেখে লোটায় শান্ত বেলা। যদিও বা হয়তো দেখব না তোমায়, তবুও পড়েছি প্রেমে। আমি যে মুগ্ধ হয়েছি তোমার দুর্বর্থ নামে। তুমি কি আমায় মনে রাখবে? সামনে হয়তো বলতে পারবো না তোমাকে। হঠাৎ তার ভাবনায় ছেদ ঘটিয়ে পার্সোনাল নাম্বারে কল আসে, কিন্তু নাম্বারটা আননোন। তামিম ফোন ধরতেই সকালের অল্প আলোয় কোনো স্নিগ্ধময়ী মেয়ের কণ্ঠ শুনতে পেল। কি করেন? বসে আছি। আপনাকে তো ঠিক চিনলাম না। এত সহজে ভুলে গেলেন? আমি অধরা। তোমাকে ভোলা যায় হে স্নিগ্ধময়ী? তোমার রূপের আবেশে আমি স্তব্ধ, নির্বাক, নিস্তব্ধ। কি হলো, কথা বলেন না যে? ডিস্টার্ব করলাম নাকি? আরে না না, আপনি কেন ডিস্টার্ব করবেন? তো বলুন, কি করেন এখন? আমি ছাদে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আজকে বিকেলে কি ফ্রি আছেন? কেন, কোনো প্ল্যান আছে? ছিল, যদি রাজি থাকেন। আমি রাজি, বলেন। বিকালে একটু শপিংয়ে যাব, যাবেন আমার সাথে? গেলে মন্দ হয় না। তা কখন আসতে হবে আমাকে? ওকে, ঠিক বিকাল 3টায়। ওকে, আশা করি সময়ের আগে আমাকে পাবেন। বলেই ফোনটা রেখে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ল তামিম। রাজ বাইরেই ছিল, তাই রাজ আর তামিম কেবিনে গিয়ে বসলো। তারপর তামিম একটি হোয়াইট বোর্ড আর মার্কার নিয়ে বসলো রাজের সামনে। রাজ খুব মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। তামিম রাজকে বলল, রাজ, খুব মনোযোগ দিয়ে প্ল্যানিংটা শোনো। জি স্যার, বলুন। তামিম 3টি দাগ দিল, যার মধ্যে একটি দাগ আলাদা আর 2টি দাগ একটার সাথে আরেকটার সম্পৃক্ত। এরপর রাজকে জিজ্ঞাসা করলো, কিছু বুঝতে পারলে রাজ? বলো তো, এটা দ্বারা কি বোঝাতে চেষ্টা করলাম? আমার পক্ষে সম্ভব। তাহলে শোনো, এই যে সম্পৃক্ত দাগ 2টা, এইটার একটা আমরা, আরেকটা আর কি। দুজনের লক্ষ্য এক, সমাজ থেকে অনৈতিকতা দূর করা। এক্ষেত্রে আর কে করছে ভুল পন্থায়, আমরা সঠিক পন্থায়। আর ওই আলাদা দাগটা হলো মির্জা। এখন আমার প্ল্যানটা শোনো। বলুন স্যার। মির্জার কোন এক বড় অনৈতিক কাজে তোমরা আটকাতে যাবে। এতে করে আর কে সেখানে আসবে। তখন আমি লুকিয়ে থাকব। আর যখন আর কে তোমাদের ওপর আক্রমণ করবে, তখন আমি ফোর্স নিয়ে পাল্টা আক্রমণ করব। অসাধারণ স্যার, আশা করছি আর কে মির্জা দুজনে এতে করে ধরা পড়বে।
তাই যেন হয়। ওকে ধরতে না পারলে আমি ঠিক মতন ঘুমাতে পারবো না। এরপর রাত চলে যায়। তামিম রেডি হয়ে বিকেলে 3টার দিকে অধরাকে নিয়ে মার্কেটে গেল। অধরা নানান রকম জিনিস কিনছে আর তামিমকে ব্যাগ ধরতে বলছে। তামিম নির্বাক হয়ে গেছে, শুধু পেছন পেছন হাঁটছে। কিন্তু এদিকে অধরা তার শপিং শেষ করে অনেকটা টি শার্ট আর পাঞ্জাবি কিনে, কিন্তু এগুলো কার জন্য? তামিম তখন তাকে বলল, এত সব ছেলেদের পোশাক কার জন্য? আমার বয়ফ্রেন্ডের জন্য। অধরার বয়ফ্রেন্ড আছে কথাটা শোনার পর আমার মনের ভেতর মোচড় দিয়ে উঠল। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। শপিং শেষে একটা রেস্তোরাঁয় এসে বসলাম। এটা অনেকটা নদীর তীরে বানানো মনোমুগ্ধকর পরিবেশে। আমি আর অধরা নির্জন একটা জায়গায় বসলাম। অধরা আমাকে বলল, আচ্ছা, আপনি কাউকে কোনোদিন ভালোবেসেছিলেন? না, কেন বলুন তো? না, আসলে ভালোবাসার সম্পর্কে আমারও ধারণা খুব কম, তাই জানতে চাইছিলাম আর কি। ভালোবাসার সম্পর্ক, ভালোবাসা কি তপ্ত মরুর বালুর শিখা? ভালোবাসা কি নদীর স্রোতে ভাসমান কোনো নৌকা? ভালোবাসা কি ভেসে আসা কোনো সুখের ভেলা? ভালোবাসা কি দুঃখের মাঝে হাসি মিশ্রিত কান্না? ভালোবাসা কি কোনো এক অজানা ঠিকানা? ভালোবাসা কি? ভালোবাসা কাকে বলে? আমার এসবের কিছুই মনে হয় না। ভালোবাসা মানে আবেগের পাগলামি। ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি। ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা। ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা। ভালোবাসার পরিমাপের একক হলো বিশ্বাস। একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে, তাদের ভালোবাসার পাল্লা তত বেশি ভারী হবে। তাহলে যে বললেন ভালোবাসার সম্পর্কে কোনো ধারণা নেই, এখন দেখি পিএইচডি ডিগ্রি নিচ্ছেন। এটা শুধু যেটা আমি ভাবি সেটাই বললাম। বুঝি, সবই বুঝি। তবে একজনকে দেখলে সেই ফিলিংস হয়। আমি জানি না তার প্রেমে পড়েছে কিনা, আমি জানি না তার হৃদয়ের স্পন্দন আমি অনুভব করতে পারি কিনা। শুধু এটা জানি, তাকে দেখার পর থেকে তার কথা শুনে আমি একটা ঘোরের মধ্যে চলে গেছি, হারিয়ে গেছি এক অজানা রাজত্বে। কে সে? অধরা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল কথাটা। তামিম তখন তাকে বলল, আমার এসব বাদ দিন। আপনার বয়ফ্রেন্ডের কথা তো বললেন না। কোথায় আপনার বয়ফ্রেন্ড? ডাকেন তাকে, পরিচিত হই। তাহলে নিজের সাথে নিজে পরিচিত হও। কিছু বললেন মনে হয়। না, বললাম পরিচিত হবেন না কেন? সময় হলে ঠিকই হবেন। তখন ওয়েটার এসে খাবার সার্ভ করলো। জুসটা নিল। অধরা কেমন জানি ইতস্তত বোধ করছে। আপনার হাত কি ঠিক হয়েছে? ঠিক হয়েছে, কিন্তু আপনি এরকম করছেন কেন? এনি প্রবলেম? অফিসার, আমি আপনাকে কিছু একটা বলতে চাই, জানি না আপনি কি করে নেবেন। সমস্যা নেই, বলেন, আমি শুনছি। আসলে কি? মাঝে মাঝে এক অদ্ভুত ভালো লাগা ছেয়ে যায়। জানি না এটা ভালোবাসা নাকি অন্য কিছু, কাউকে কাছে পাওয়ার সুপ্ত বাসনা নাকি অন্য কিছু। তুমি কি একবারও বুঝবে না আমার না বলা কথাগুলো? তুমি কি আমার চোখে দেখতে পাও না তোমার জন্য সাজানো স্বপ্ন? তোমার কি ইচ্ছা হয় না নীল দিগন্তে হারিয়ে যেতে? তোমার কি ইচ্ছে হয় না শুনতে ভালোবাসি তোমায়? আমি কি ঠিক শুনছি? ঠিকই শুনেছ, আমি তোমার প্রেমে পড়ে গেছি। কখন থেকে পড়লেন? প্রথম দেখাতে, প্রথম স্পর্শে। ফিরিয়ে তুমি দেবে কি আমায়? কখনো যদি তোমাকে শুধাই, যাবে কি অদূরে চলে তুমি? যদি ভালোবাসি বলি তোমায়, আমার স্পর্শে কি তোমার হৃদয়ে বৃষ্টি কখনো হয় না? বলো না কিছুই তুমি। যদি ভালোবাসি বলি তোমায়, আমি চাই শুধু তোমার হতে। তোমার নিঃশ্বাসে বিশ্বাসে আমার সব কিছু তোমার হাতে। চাইলেই নিতে পারো প্রাণ আমার, একাকী নিঃসঙ্গ জীবন। তোমারই করে নেবে কি আপন? তোমারই পাশে মনেরই আকাশে রেখো আমায় আপন করে। আর তো কিছুই চাই না আমি। ও, আপনি মনে হয় গভীর প্রেমে পড়েছেন। প্রতিটা মুহূর্তে মনে হয় তোমাকে। আমার উত্তরটা শুনতে চান? প্লিজ, আমার আর সহ্য হচ্ছে না। আসলে আপনি আমার জীবনের বাস্তবতা জানেন, তাই আমি চাই না কাউকে আমার সাথে জড়াতে, কাউকে স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভঙ্গ করতে। আমি কিন্তু সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। আগে আমার পুরো কথাটা শুনো। আজ তোমার সব কথা শুনবো, বলো। অধরা, আমি আপনাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই মনের ভেতরে সুপ্ত এক বাসনা জন্মেছে। সেই অভাবনীয় অনুভূতি অন্য কাউকে দেখালে কেমন জানি হয় না? আপনি কি আমার তুমি হবেন? আমি তো এক পায়ে রাজি। এই নিন, এগুলো ধরুন। হাতে থাকা শপিং ব্যাগগুলো এগিয়ে দিয়ে বলল, এগুলো দিয়ে আমি কি করব?
কি করবে মানে পড়বে? এগুলো কি অন্য কারোর জন্য নিয়েছে নাকি? সবসময় ফর্মাল ড্রেসে দেখে ভালো লাগে না। আচ্ছা যাও, পরের বার ইনফর্মাল ড্রেসে আসবো। অধরা আর তামিম অনেক ঘোরাঘুরি করে বাসায় আসে। ওদিকে বাসায় আসার পর টিভিটা অন করতেই তামিমের মাথা খারাপ। কেউ একজন তার আর অধরার পিক তুলে নিয়েছে। নিউজ চ্যানেলের নিউজ আসছে, সেনাবাহিনীর প্রধান তামিম সাহেব বউ নিয়ে ঘোরাঘুরি কিছুর সময়। তামিম অধরাকে কল করলো। কি হলো, আজ রাত্রে মনে পড়লো? নিউজ দেখেছিলা? কি সব নিউজ হচ্ছে আমাদেরকে নিয়ে? খারাপ কি, ভালোই তো। কি বলছো? এত মারাত্মক একটা নিউজ করলো কি করে? আমরা কি হাজবেন্ড ওয়াইফ? হয় নাই, হব, তাতে কি? তোমার আঙ্কেল দেখলে কি হবে? উনি যদি কিছু মনে করেন? কিছুই হবে না, আমি আঙ্কেলকে বলেছি আমি তোমাকে ভালোবাসি। তাহলে তো ভালোই। কি ভালোই? ক্লিয়ার করে কথা বলো না কেন? কাল তোমার আঙ্কেলের সাথে কথা বলবো। সত্যি নাকি আমাকে ভুল বোঝাচ্ছ? সত্যি। তামিম মিথ্যা কথা বলে না। লাভ ইউ। লাভ ইউ টু। ওদিকে মির্জা তামিমের নিউজটা দেখে মুচকি হাসছে। তামিম নামটা শুনতে শুনতে কান ব্যথা হয়ে গিয়েছিল। আজ পেয়েছি তোমার দুর্বল জায়গা, এমন আক্রমণ করব কোল খুঁজে পাবে না বলে ভয়ঙ্কর একটি হাসি দেয় মির্জা। মির্জা তার লোকেদের ডেকে এনে প্ল্যান সাজায়। ওদিকে তামিম পরের দিন নিজের একমাত্র স্মৃতি নিয়ে অধরার আঙ্কেলের অফিসে যায়। অফিসে এসে বসে নিজের অ্যাসিস্ট্যান্টকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিলেন চৌধুরী সাহেব। তামিমের আগমনে উৎসুক নয়নে এগিয়ে আসলেন। তামিম তার রুমে আসলো। আরে তামিম, আসো। আমি গিয়ে ভেতরে বসলাম। কিভাবে নিজের বিয়ের কথা নিজেই বলবো সেটাই ভেবেই আমি অস্থির। অনেক চিন্তা করে আঙ্কেলকে বললাম, আসলে আঙ্কেল, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা সেটা আমি জানি। শোনো বাবা, অতটা শুধু আমার বন্ধুর মেয়ে না, আমার বেঁচে থাকার অবলম্বন। সব কিছু হারিয়ে যখন আমি নিঃস্ব, তখন এই মেয়েটাকেই আঁকড়ে বেঁচেছিলাম বলতে পারো। ও আমার প্রাণ ভোমরার মতো। কাউকে কথা দিয়ে জীবনে জড়িয়ে ফেলা অনেক সহজ, কিন্তু কঠিন হচ্ছে সেই কথাটি ধরে রাখা। কাউকে কথা দেওয়ার আগে বারবার ভেবে দেখবে কথাটা তুমি রাখতে পারবে কিনা। মনে রাখবে, নদীর মাঝপথে কাউকে ছেড়ে না দিয়ে যদি শুরুতেই বলে দেও যে তুমি নৌকা চালাতে পারো না, তাহলে হয়তো তোমার ভুলে তাকে ডুবে মরতে হবে না। তাই সিদ্ধান্ত নিয়ে বা দেওয়ার আগে বারবার ভাববে তার সাথে জড়িয়ে থাকাগুলো পালন করতে পারবে কিনা। সবসময় খেয়াল রাখবে তোমার ভুলটা কখনো যেন কারো চোখের পানির মাঝে বেঁচে না থাকতে হয়। আমি তোমাকে কথাগুলো বললাম কারণ বিষয়গুলো আমি জীবনের সাথে জড়িত। আমি জানি না আপনার অর্পিত দায়িত্ব কতটুকু পালন করতে পারবো, তবে কথা দিচ্ছি আমার সর্বোচ্চ চেষ্টা করব। তোমার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তবে এরকমই বিশ্বাস করে আমার হাতে আমার শ্বশুর শাশুড়ি তুলে দিয়েছিলেন তাদের নয়নের মণিকে আমি ধরে রাখতে পারিনি। এমনটা যেন না হয়। ইনশাআল্লাহ হবে না। ওদিকে হসপিটালে বসে চিন্তায় মরছে অধরা। তামিম কি বলবে, তার আঙ্কেল কি বলবে, এসব মিলিয়ে এক গভীর চিন্তায় পড়ে গেল। এদিকে মির্জা তার লোকেদের নিয়ে বসেছে। ওই অধরা নামের মেয়েটা কে? তখন মির্জার কর্মচারী মিহাদ বলে, স্যার, মেয়েটা ডক্টর, বিজনেসম্যান আহনাব কবিরের কিছু একটা। খুব ভালো। এই আহনাব কবিরটা কে? খুব বড় একটা বিজনেসম্যান। যেই হোক, ওই অধরা নামের মেয়েটাকে বিয়ের পর তুলে আনবি, তখন দেখবো তামিম কোথায় যায়। স্যার, এত ওয়েট করার কি আছে? এখন তুলে নিয়ে আসি, আর ওই সময় তুলে আনা ঠিক হবে। তখন তামিমের গার্ডরা সবসময় নজর রাখবে, সম্ভব হবে না। মির্জা পাশে থাকা চাইনিজ কুড়াল দিয়ে মিহাদের মাথায় আঘাত করে। মাথা দুই টুকরা হয়ে মাটিতে পড়ে। কতবার বলেছি, মির্জার ডিকশনারিতে অসম্ভব বলে কোনো শব্দ নেই। মির্জা স্বপ্ন দেখিয়ে তা ভাঙতে ভালোবাসে। তামিমকে বিয়ে করাতে দাও, তারপর যখন কেড়ে নেব এমনিতেই ধ্বংস হয়ে যাবে বলে অদ্ভুত ভয়ঙ্করভাবে হাসতে থাকে। ওদিকে তামিম আর চৌধুরী সাহেব বসে চা খাচ্ছে। তামিম, তুমি বলেছিলে না তোমার একটা স্মৃতি আছে? নিয়ে এসেছি বলে তামিম পকেট থেকে একটি চেন বের করলো। চৌধুরী সাহেব চেনটা দেখা মাত্রই হাত থেকে চায়ের কাপটা পড়ে যায়। তামিম তখন তাকে বলল, এটা আমাকে এতিমখানা থেকে বেরিয়ে আসার সময় সুপারভাইজার দিয়েছিল। আমাকে যখন ওখানে আনা হয়, এটা নাকি আমার গলায় ছিল। এটা কি সত্যি তোমার? মানে তুমি কি শিওর? আমি কি জানি, ওরা যা দিল তাই। আমি তো অবুঝ ছিলাম। চৌধুরী সাহেব অদ্ভুত দৃষ্টিতে তামিমের দিকে তাকালেন। তামিম এমন চাহনি দেখে অবাক হলো। তখন জিজ্ঞাসা করতেই তিনি এড়িয়ে গেলেন। আচ্ছা তামিম,
আমি এই বিষয়ে তোমাকে পরে জানাবো। এখন আমার একটা কাজ আছে, আমাকে যেতে হবে। বলে চৌধুরী সাহেব চলে গেলেন। তামিম অবাক হয়ে তাকিয়ে রইল। এরপর উঠে নিজের বাসায় গেল। তামিম বাসায় যাওয়া মাত্রই অধরা কল করলো। ওই আঙ্কেল কি বললো? জানি না। জানি না মানে? উনি কিছু না বলে কাজ আছে বলে চলে গেলেন। এবার কি হবে? আঙ্কেল যদি রাজি না হয়? তাহলে আর কি? কি মানে? আমি কিন্তু সুইসাইড করব। আরে আমি তো মজা করছি। ওদিকে চৌধুরী সাহেব চেনটা দেখতেই 23 বছর আগের স্মৃতি ভেসে উঠল। এই চেনটা তো তার নীলিমা একমাত্র ছেলের গলায় দিয়েছিল। তার মানে কি? যদি এমনটাই হয় তাহলে বিশ্বের বিস্ময় হবে, কারণ চোখের সামনে ছেলেকে ওরা নিয়ে যায়। তাহলে তামিম কিভাবে বাঁচল? চৌধুরী সাহেব তাড়াতাড়ি করে তামিমের এতিমখানায় গেলেন। ওখানে জিজ্ঞাসা করতে তারা জানায় আগের সুপারভাইজার মারা গিয়েছেন। প্লিজ একটু পুরনো ফাইলগুলো খুঁজে দেখো, যদি পাওয়া যায়। দেখুন, এত পুরানো ফাইল খুঁজে পাওয়া সম্ভব নয়, তবুও আমি খুঁজে দেখছি। বলে তারা খুঁজতে থাকে। ওদিকে চৌধুরী সাহেব পায়চারি করতে থাকেন। মনের মধ্যে কেউ যেন বিষাক্ত কিছু দিয়ে বারবার আঘাত করছিল, যেই আঘাত সহ্য করার ক্ষমতা তার নেই। প্রায় 1 ঘন্টা পর হয়ে গেছে, এখনও চৌধুরী সাহেব পায়চারি করছে। আজ যে তাকে অনেক জানতে হবে, সব বিষয় ক্লিয়ার করতে হবে। একটু পর সুপারভাইজার বেরিয়ে আসলো, হাতে একটি ফাইল নিয়ে। ফাইলটা খুলতেই চোখের অশ্রু ফাইলের ওপর পড়ল। ফাইলটাকে জড়িয়ে চিৎকার করে কান্না করতে শুরু করলেন। সব ধারণার অবসান, সব কিছু শেষ ঘটিয়ে তিনি জানতে পারলেন তামিমই তার হারিয়ে যাওয়া ছেলে রাহুল। কিন্তু ছেলেকে এত কাছে পেয়েও সারা জীবনের জন্য ধরে রাখতে পারবে কিনা এটা তার অজানা। চৌধুরী সাহেব তাড়াতাড়ি নিজের বাসায় চলে আসেন। ওদিকে তামিম নিজের বাসায় বসে মির্জার পরবর্তী প্ল্যানের ব্যাপারে ইনফরমারদের সাথে যোগাযোগ করছে। এমন সময় অধরার কল। ডাক্তার, আমি একটু বিজি, পরে কল করি। আরে বাবু, আঙ্কেল তো রাজি হয়ে গেছে। ও মাই গড, কি বলছো? সত্যি? সত্যি। ও বাবু, আমার কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। হইছে, এত লাফাতে হবে না, কাজ করো। অধরা ফোন রেখে খুশিতে লাফাতে থাকে। প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার তীব্র কৌতূহল আর অজানা ভালো লাগায় স্নিগ্ধ হচ্ছে। অধরা নিচে যায়, গিয়ে দেখে আঙ্কেল মাথায় হাত দিয়ে কিছু একটা চিন্তা করছে। অধরা কাছে গিয়ে বসলো। আঙ্কেল, কি হয়েছে? কিছু না, এমনি বসে আছি। কিছু তো একটা হয়েছে, না হলে এরকম মনমরা হয়ে বসে আছো কেন? আচ্ছা, অধরা যদি কখনো তোমার জানতে পারো আমি কোনো বড় অন্যায় করেছি, তখন কি হবে? আরে কিছু বলছো? আমি জানি আমার আঙ্কেল কোনো ভুল কাজ করতেই পারে না। তাও যদি করে ফেলি? চুপ করবে, ওয়েট করো, আমি চা করে নিয়ে আসি। মাথাটা মনে হয় পুরো গেছে। বলে অধরা উঠে চা আনতে যায়। চৌধুরী সাহেব তখন মনে মনে ভাবতে লাগলো, তোদের এই অন্ধবিশ্বাস একদিন মুছে যাবে। একদিন তোরা আমাকে ঘৃণা করবে। আমি যে অন্যায় করেছি তা আমি জানতে পারলে কখনো ক্ষমা করবে না আমাকে। অধরা চা নিয়ে এসে এনে তার আঙ্কেলকে দেয়। চৌধুরী সাহেব চা হাতে নিয়ে অধরার দিকে তাকায়। অধরা এখনো চাহনির সাথে অপরিচিত। আজ বাসায় আসার পর থেকেই এরকম অদ্ভুত ব্যবহার করছে আঙ্কেল। আচ্ছা অধরা, তুই আমাকে কতটা ভালোবাসিস? কেন এরকম প্রশ্ন করছো বলো তো? তুমি ছাড়া আমার কি আছে বলো? না, যদি কোনোদিন তামিম আমার থেকে যে কোনো একজনকে বেছে নিতে হয়, কাকে নেবি? আজও প্রশ্ন। আচ্ছা, কি হয়েছে বলবে তো? তামিম কি কিছু বলেছে তোমাকে? আরে না, তামিম কি বলবে? যে প্রশ্ন করলাম তার উত্তর দে। আমার দুজনকেই চাই। তোমাকে যেমন চাই আমার অনুপ্রাণ হিসাবে, আমার আশ্রয়স্থল হিসাবে, ঠিক তেমনই তামিমকে চাই আমার নিঃশ্বাস হিসাবে, আমার ভালোবাসা হিসাবে। সবসময় কি সবাইকে পাওয়া সম্ভব? জীবনটা বড় অদ্ভুত। পৃথিবীতে সবচেয়ে বেঈমান হলো সময়, যা একবার গেলে আর ফিরে আসে না। পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হলো সুখ, যা হঠাৎ বেশি আসা মেঘের মতো এসে আবার চলে যায়। পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর হলো ভালোবাসা, যা শুধু হৃদয়ের রক্তক্ষরণে সাহায্য করে। পৃথিবীতে সবচেয়ে আপন হলো দুঃখ, যা সবসময় জীবনকে আঁকড়ে ধরে রাখে। কথাটা কি মানো? অল্প অল্প মানি। এটাই মানব জীবনের বাস্তবতা, আর সবাই লুকিয়ে আবেগ। কি যে বলেন আঙ্কেল। এখন আর কাজ করো, রুমে গিয়ে রেস্ট নাও। তাই করা দরকার। চৌধুরী সাহেবের রুমে গিয়ে সেই মহামূল্যবান ড্রয়ারটা খুললেন। ড্রয়ার খুলতেই সেই মায়াবী মুখটা চোখের সামনে ভেসে উঠল। চৌধুরী সাহেবের চোখ দিয়ে অশ্রুর ঝর্ণা গড়িয়ে পড়ল। এ যেন আর কেউই নাই, তার নীলিমা।
যে এসেছিল কোনো এক বসন্তে তাকে রাঙিয়ে দিতে, কিন্তু অসহনীয় অন্ধকারের মতো এক অন্ধকার রাতে কেড়ে নেয় অভিশপ্ত কিছু লোক তার কাছ থেকে। সে রাতের কথা আজও মনে হলে চোখের অবাধ্র অশ্রুগুলো গড়িয়ে পড়তে থাকে। জানো নীলিমা, খুঁজে পেয়েছি তোমার রাহুলকে। তুমি তো শেষ নিঃশ্বাসের সময় পর্যন্ত রাহুল রাহুল বলেছিলে। জানো, তোমার রাহুল আজ সেনাবাহিনীর প্রধান, দেশকে রক্ষা করে এখন তোমার ছেলে। সে এখন আর আমাদের রাহুল না, সে এখন এদেশের তামিম, অফিসার তামিম। আচ্ছা নীলিমা, তামিম কি আমাকে কখনো ক্ষমা করবে? কখনো কি আমাকে আব্বা বলে ডাকবে না? কথা বলো প্লিজ। চৌধুরী সাহেব তার স্ত্রীর ছবি বুকে নিয়ে হাওমাও করে কেঁদে দেয়। ব্যালকনিতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। মানুষের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে তার অন্ধকার, কারণ সে সব সময় দুঃখ কষ্টগুলোকে অন্যের কাছ থেকে আড়াল করে রাখে, চোখের পানি লুকিয়ে রাখে। আর সবচেয়ে বড় শত্রু হচ্ছে আলো, কারণ সে মানুষের সব দুঃখ কষ্টকে অন্যের নিকট খুব সহজেই প্রকাশ করে দেয়। যদিও বা আমরা অন্ধকারকেই শুধু দূরে ঠেলে দিই আর আলোকে খুব কাছেই টেনে নিই। চৌধুরী সাহেব তো অন্ধকারকেই বেছে নিয়েছেন, হয়তো এই জন্যই তার দুঃখ আড়ালে নিভৃত। পরের দিন সকালেই তামিমকে কল করে আসতে বলে অধারা। তামিম অধারার বাসায় আসে সকাল 9টার দিকে। চৌধুরী সাহেব অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন। নিচে নেমে তামিমকে দেখে থমকে যান। কি করে যাবেন নিজের ছেলের সামনে? কথাটি মনে পড়তেই যেন মনের ভিতরে অনুভূতিগুলো চোখের জলের রূপ ধারণ করলো। কোনো মতে সামলে নিজেকে নিচে নামালেন। আঙ্কেল কেমন আছেন? খুব ভালো। তা তোমাদের প্ল্যান কত দূর? আজ থেকে শপিং করব। তাড়াতাড়ি শেষ করো, আর মাত্র 2 দিন। আর আমি 2 দিন পরে তোমাদের বিয়ে ঠিক করেছি। কেন, কোনো সমস্যা হলে চেঞ্জ করতে পারো। আমার কোনো সমস্যা নেই। আমারও কোনো সমস্যা নেই। তাহলে তো হয়ে গেল। আমি তাহলে অফিসে যাই, সব কাজ গুছাতে হবে। বলেই আঙ্কেল বেরিয়ে গেলেন। আমি অধরার কাছে গিয়ে তার পাশে দাঁড়িয়ে বললাম, ওই আমি ব্রেকফাস্ট করিনি গো। ওয়েট করো, আমি আসছি। বলে ঘুরতে গেলে আমি টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিলাম ওকে। অধরা লজ্জা পেয়ে আমাকে বলল, কি হলো মিস্টার, হঠাৎ এত রোমান্টিক? ব্রেকফাস্টের আগে অল্প কিছু দেওয়া যায় না? আমার তো অন্য কিছু লাগবে যেটা ব্রেকফাস্টের চেয়েও দামি। আমার লজ্জা লাগে তো, আমি পারবো না। চোখ বন্ধ করো, আমি নিজেরটা নিজেই আদায় করে নেব। অধরা চোখ বন্ধ করলো। তামিম অধরার ঠোঁটে আলতো করে ভালোবাসার পরশ রেখে দিল। অধরা অবশেষে শিহরিত হয়ে উঠল। ওদিকে চৌধুরী সাহেব নিজের রুমে বসে প্ল্যান সাজাচ্ছেন কত তাড়াতাড়ি মির্জাকে ধ্বংস করে দেওয়া যায়। যতক্ষণ পর্যন্ত মির্জাকে ধ্বংস না করা যায় ততক্ষণ পর্যন্ত শান্তি নেই। অধরা গিয়ে তামিমের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। এই আমার তো একটু প্রবলেম হয়েছে। কি প্রবলেম? যদি খাবো না বলো তাহলে কিন্তু রাগ করবো। কে বললো আমি খাবো না? আমি খাবো, তবে এখানেই তো সমস্যা, আমি হাত দিয়ে খেতে পারবো না। কেন, কি হয়েছে হাতে? দেখি হাতে কি হয়েছে। ধুর, হাতে কিছুই নাই। বনি আসছে কি হাত দিয়ে খাওয়ার জন্য? তুমি পারো বটে, নাও হা করো, আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি। অধরা তামিমকে খাইয়ে দিচ্ছে। তামিম বসে বসে চিন্তা করছে। আরকের কথা প্রায় 1 সপ্তাহ কোনো খোঁজ খবরই নেই। ইনফর্মাররাও নিস্তব্ধ। কি হলো? কি এত ভাবছো মিস্টার? না, একটা অপরাধীর কথা ভাবছিলাম। অনেক মনে পড়ছে তার কথা, তার স্টাইলটাই আলাদা। ওদের কথাই ভাবো, আমার কথা তো মনে পড়ে না। আমি তো বানের জলে ভেসে আসছি, তাই না? তোমাকে মনে পড়ে না এমন কোনো মুহূর্তই নেই। আমার মনের বৃষ্টি হলে তো তোমার মনকে ধরতেই পারি না। কইছে তোমারে। ব্রেকফাস্ট শেষে তামিম আর অধরা শপিং মলে যায়। শপিং করতে অনেক শপিং করে। একজন আরেকজনের পছন্দ করে বিয়ের ড্রেসও কিনে দিচ্ছে। ওদিকে তামিমের পরিচয় পাওয়া মাত্র চিন্তা হাজারো গুণ বেড়ে গিয়েছে চৌধুরী সাহেবের। কোনো কাজেই মন বসাতে পারছে না তিনি। শুধু একটাই চিন্তা, ছেলে কি ভুল বুঝবে তাকে? যদি ভুল বোঝে, নীলিমার পিকটা হাতে নিয়ে দেখতে থাকেন। চোখগুলো টানা টানা, সাদা কালো ছবিটা এখনকার রঙিন পিকচারের থেকে প্রাণবন্ত। ওই মহিলা, তোমাকে কি করে ভুলবো বলো না? যদি ভুল করে ভুলে যাওয়া যেত তবে তোমায় ভুলে যেতাম। যদি অভিমান করে দূরে যাওয়া যেত তবে তোমায় ছেড়ে যেতাম। যদিও ইচ্ছের জোরে ঘৃণা করা যেত তোমায়, তবে তোমায় ঘৃণাও করতাম। যদি কান্নার জলে আমার সকল দুঃখ ধুয়ে যেত তবে 2 চোখের জলে সাগর সৃষ্টি করতাম। তুমি যাওয়ার সময় যে আমাকে নিঃশ্বাসটা ডাকে নিয়ে চলে গেছো,
এখন তো সেটা শুধু দেহ। ওদিকে অদারা আর তামিম বাসায় আসে। তামিম অদারার রুমে চোখ বন্ধ করে শুয়েছিল। অদারার কাছে গিয়ে হাত দিয়ে চুলে হাত বোলাতে থাকে। তামিম টান দিয়ে নিজের ঠোঁট দুইটা অদারার ঠোঁটের সাথে মিলিয়ে দেয়। অদারা খামচে ধরে তামিমের পিঠের শার্টটা। উপর দিয়েও তামিমের পিঠ কিছুটা ছিলে গেছে। তামিম আউচ বলে দৌড় দেয়। অদারা দুষ্টু একটি হাসি দেয়। তবে রে, আজ তাহলে বাসরটা সেরে ফেলি, কি বলো? এই একদম কাছে আসবে না, এখনো কিন্তু আমাদের বিয়ে হয়নি। তা বললে তো হবে না, আজ আমি বাসর করবই। তামিম অদারাকে ভয় দেখিয়ে চলে যায়। অদারা সেখানেই বসে থাকে। বসায় আসার পর তামিম রাজকে কল করে। রাজ কিছুক্ষণ পর আসে। আসতে পারি স্যার? আসো। আপনাকে অভিনন্দন স্যার, আশা করি ম্যামকে নিয়ে সুখী হবেন। থ্যাঙ্কস, বাট আমি এখনো বিয়ে করিনি। তাহলে? আগামীকাল করব, তাই ওকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম, আর তখনই। বুঝতে পারছি। তোমাকে যার জন্য ডাকলাম, আর্কের কোনো খোঁজ খবর পেলে? জি না স্যার, হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল। বড় একটা শঙ্কার আভাস এটাই। ঝড় আসার আগে সবকিছু নিস্তব্ধ থাকে, এরপর ঝড় এসে সব লন্ডভন্ড করে নিয়ে যায়, তাই খুব সতর্ক থাকবে। ওকে স্যার, আমি সবসময় ইনফর্মারদের সাথে কথা বলছি। আর কালকে তুমি মনে করে আসবে। স্যার আমি? রাজ, তুমি শুধু আমার একজন কলিগ নও, তুমি আমার ভাইয়ের মতো। আমার তো আর কেউই নেই, তুমি এবং আরো কিছু অফিসার নিয়ে আসবা। অবশ্যই স্যার, আসবো। আচ্ছা, তাহলে এখন যেতে পারো। ইয়েস স্যার। রাত চলে গেল। তামিমও বসে পড়ল। ওদিকে মির্জা তার লোকেদের সাথে মিটিং করছে। কাল তামিমের বিয়ে, তাই না? পরশু হবে আসল খেলা। তামিম, প্রস্তুত হও ধ্বংসের জন্য। বলে অদ্ভুত এক ভয়ঙ্কর শব্দ করে হেসে ওঠে। চৌধুরী সাহেব বাসায় আসেন। ডেকোরেশনের লোকেদের নিয়ে পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়। রাতে শুয়েছিল তামিম। রাত পোহালে সে আর একা নয়, তার সাথে জুড়ে যাবে আরেকজনের জীবন। সে পারবে তো তাকে রক্ষা করতে? হে খোদা, আমাকে শক্তি দাও, যাতে আমি আমার জীবনের সাথে জুড়ে থাকা সকল মানুষদেরকে রক্ষা করতে পারি, তাদের বিশ্বাস মর্যাদায় চলতে পারি। অদরা মা। আঙ্কেল বলো। তোমার বাবা মা মারা যাওয়ার পর আমাকে তোমার কাছে আমানত রেখে গিয়েছিল। আমি জানি না তাদের অর্পিত এই দায়িত্ব আমি কতটুকু পালন করতে পেরেছি, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। যদি কখনো কষ্ট দিয়ে থাকি, মনে রাখিস না মামনি। অদারা দৌড়ে গিয়ে তার আঙ্কেলকে জড়িয়ে ধরল। আঙ্কেল, তুমি কেন এরকম বলো? আজ আমি অধরা এখানে আসতেই পারতাম না যদি তুমি না থাকতে, তাই এইসব বলে প্লিজ কষ্ট দিও না। আচ্ছা, এখন রেডি হয়ে নাও, পার্লারের লোকেরা চলে আসবে এখনই। রাজ তামিমকে নিয়ে রওনা দিল, সাথে তার কিছু সহকর্মী। সবাই হাসি আড্ডায় এসে পৌঁছালো, কিন্তু বাড়িতে মানুষের আনাগোনা খুবই কম। সাধারণত বিয়ে বাড়িতে যেরকম হয় সেরকম নয়। অদ্ভুত হলেও সত্য, তামিম নিজের বাড়িতে আসছে বরযাত্রী হয়ে বউ আনতে। বাড়িতে পৌঁছাতেই চৌধুরী সাহেব উষ্ণ অভ্যর্থনা জানালেন। তামিম ভিতরে গেল। একটু পর কাজী সাহেব চলে আসবেন। অধরাকে নিয়ে কয়েকটা মেয়ে নামলো। তামিম অবাক চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন কোনো মায়াপরী এসে নামছে আকাশ থেকে। তখন রাজ কিছুটা হাসির ছলেই তামিমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, স্যার ম্যামকে তো নিয়ে যাবেন, তখন দেখে নিয়েন। তামিম লজ্জায় পড়ে যায়। অধরাকে এনে তার পাশে বসানো হয়। অধরাও চোখ তুলে তামিমকে দেখে। অনেক আশ্চর্য হয়। সম্পূর্ণ নতুন আবিষ্কার করেছে নিজেকে। তামিম অসম্ভব সুন্দর লাগছে। অধরা পাশে বসে দুষ্টুমির ছলে তামিমকে হালকা খোঁচা দেয়। তামিম একটু নড়ে বসে। এই কি করছো? বাবু, তোমাকে খুব সুন্দর লাগছে। তোমাকেও অনেক সুন্দর লাগছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। বিয়ে হয়েও যায়। তামিমের মনে অজানা এক ভালো লাগা কাজ করে। তার প্রিয় মানুষটাকে চিরদিনের জন্য সে পেয়ে গেছে। খাওয়া দাওয়া শেষে তামিম অধরাকে নিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। আসার সময় চৌধুরী সাহেব তামিমের কাছে এসে বললেন, তামিম, আজ তোমার হাতে এক মহান দায়িত্ব দিলাম। আশা করি দায়িত্ব অবহেলা করবে না। আমি সর্বোচ্চ চেষ্টা করব, শুধু দোয়া করবেন। আমার দোয়া সবসময় তোমার উপর থাকবে। অধরা তার আঙ্কেলকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। বিদায় নিয়ে নিজেদের বাসায় চলে আসে। তামিম নিজের রুমটা সাজিয়েছে। বাসর ঘরে বসে আছে অধরা, তামিমেরই অপেক্ষায়। তামিম রুমে প্রবেশ করতেই অধরা এসে সালাম করলো।
তামিম অধরাকে নিজের সাথে জড়িয়ে নিল। তামিমের বুকটা আজ বড় প্রশান্তির জায়গা মনে হচ্ছে। অধরার ইচ্ছা করছে এই বুকের গভীরতায় হারিয়ে যেতে, অনেক দূর। তামিম অধরার কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দেয়। তামিম ফ্রেশ হয়ে একটি ট্রাউজার আর টি শার্ট পরে এসে বিছানায় শুয়ে পড়ে। অধরাকে জড়িয়ে ধরে। অধরার শরীরের উষ্ণতা সে অনুভব করতে পারছে। অদ্ভুত সে এক অনুভূতি, অজানা ভালো লাগা কাজ করছে। তামিম অধরার অনেকটা কাছে চলে আসে। তাদের ভালোবাসা আজ পূর্ণতা পায়। ওদিকে চৌধুরী সাহেব নিজের রুমে গিয়ে তার নীলিমার ছবিটা হাতে নেয়। চোখের অবাধ্র অশ্রু গড়িয়ে পড়ার আগেই বলে, জানো নীলিমা, আজ আমার দায়িত্ব শেষ। এখন আমাকে তোমার প্রতিশোধ নিতে হবে। তোমার রাহুল আর ছোট নেই, আজ সে বিয়ে করেছে, বউ হয়ে গেছে। তুমি থাকলে হয়তো নিজের ছেলেকে বউকে দেখে অনেক খুশি হতে, কিন্তু এই জানোয়ারগুলো তোমাকে বাঁচতে দেয়নি। আমিও ওদের শাস্তি না দিয়ে আমিও ওদের শান্তিতে থাকতে দেব না, ওদের ধ্বংস করে দেব। সকাল হতেই তামিম অধরার তার বুকে আবিষ্কার করে। জীবনটা কত অদ্ভুত, কত রং ধারণ করে প্রতি মুহূর্তে, আপন মহিমায় সাজায় মানুষকে। এসবই ভাবছিল, তখন অধরার ঘুম ভেঙে যায়। অধরা তামিমকে কিছু নিয়ে ভাবতে দেখে। আবারও চোখ বন্ধ করে তামিম অধরার গালে একটি কিস করে উঠতে যাবে, তখন অধরা বলে, তোমার গুড মর্নিং কিসটা তো হলো, এবার আমারটা দাও। আমি আমারটা নিয়ে এসেছি, তোমারটা পারলে নাও। দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলেই অধরা তামিমকে টান দিয়ে নিচে ফেলে উপরে উঠে যায়। তামিমের ঠোঁটটা নিজের ঠোঁটে ডুবিয়ে দেয়। পরম আবেশে তা উপভোগ করতে থাকে। তামিম উঠে ফ্রেশ হয়ে নেয়। ইউনিফর্মটা পরে বেরিয়ে যাবে, তখন কেন জানি অধরার দিকে বারবার তাকাচ্ছিল। অধরা তামিমের কাছে আসে। অধরা, আমার কেন জানি ভয় হচ্ছে। কেন, কি হচ্ছে? আমার কেন জানি মনে হচ্ছে কিছু একটা ঘটবে। কিছুই হবে না, তুমি অযথা টেনশন করো না। আমাকে একবার জড়িয়ে ধরবে প্লিজ। অধরা তামিমকে শক্ত করে জড়িয়ে ধরে। তামিমের হাতও কাঁপছিল। কেন এমন হচ্ছে সে বুঝতেই পারছে না। তামিম শক্ত করে অধরাকে নিজের বুকে সাথে চেপে ধরেছে। তামিম অধরার কপালে কিস করে বেরিয়ে যায়। অধরাও তামিমের এমন টেনশন দেখে কিছুটা ঘাবড়ে যায়। মনের মধ্যে অজানা এক ভয় এসে বাসা বেঁধেছে। ওদিকে মির্জা তার সকল লোকেদের নিয়ে প্ল্যান বলে দেয়। সবাই উচ্চস্বরে হাসাহাসি করতে থাকে। মির্জা তার কিছু মাদকদ্রব্য নিয়ে কিছু লোক পাঠিয়ে দিল সীমান্তে, ইচ্ছে করেই, যাতে নজরে পড়ে এমন ব্যবস্থা করল। ওদিকে মির্জার লোকেদের দেখেই ইনফর্মাররাও তামিমকে কল করে। তামিম ফোর্স নিয়ে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো। আর কেউ মির্জার এমন খবর শুনে প্রস্তুত হতে থাকে। কি দ্রুত মির্জার ফাঁদে সবাই পা দিতে যাচ্ছে, এটা কেউ কল্পনাও করতে পারছে না। কি হবে তাদের পরিণতি? মির্জা তার প্ল্যান মাফিক কাজ করতে যাচ্ছে। তামিম তার ফোর্স নিয়ে সেখানে পৌঁছায়। ওদিকে আর কেউ তার লোকেদের নিয়ে মির্জাকে আটকাতে যায়, কিন্তু মির্জা নিজের আস্তানায় বসে ভয়ঙ্কর একটি হাসি দিয়েই যাচ্ছে। অপেক্ষা করো, তোমাদের জন্য বিশাল সারপ্রাইজের ব্যবস্থা করছি। তামিম তার ফোর্স নিয়ে চলে যায় মির্জার ওদিকে। আর কেউ সেখানে আগ থেকেই প্রস্তুত ছিল। যে মির্জার লোকেরা গেল, চারিদিক থেকে গোলাগুলি শুরু হলো। এক পর্যায়ে মির্জার সব লোকেরা মারা গেল। তামিম তাদের সামনে গেল, গিয়ে সব ঠিকঠাক করে রাজকে নিয়ে ফিরছিল। ওদিকে রুমে বসে ভালো লাগছে না অধরার, তাই চারিদিকটা ঘুরে দেখছিল। অনেক গুছিয়ে রেখেছে তামিম সব কিছু। কফি হাতে নিয়ে বসে আছে তামিমের বুক সেলফ থেকে একটি বই নিয়ে পড়ছে সে। তখনই বাইরে চেঁচামেচির আওয়াজ শুনে উকি দিয়ে জানলা দিয়ে দেখে বাড়ির সব সিকিউরিটি গার্ড মাটিতে পড়ে আছে। অধরার বুকটা হঠাৎই কেঁপে ওঠে। তাড়াতাড়ি তামিমকে কল করে তামিম অধরার কল রিসিভ করে। কি হয়েছে অধরা, হঠাৎ করে কল করলে এই সময়? তামিম, বাড়িতে কে যেন আসছে, আমার অনেক ভয় করছে। কে আসছে? অধরা, কি হয়েছে খুলে বলো। সব গার্ড দিয়ে মেরে ফেলেছে, আমার ভয় করছে। তখনই কেউ পিছন দিক থেকে মাথায় আঘাত করে। অধরা মাটিতে পড়ে যায়। তামিম আশপাশ থেকে চিৎকার দিয়ে বলল, কি হয়েছে অধরা? অধরা কথা বলো। ফোনের মধ্যে বুটের আওয়াজ শুনছিল তামিম। চিৎকার করে ওঠে। রাজ ড্রাইভ করছিল। স্যার কি হয়েছে? তাড়াতাড়ি বাসায় নিয়ে চলো, কে জানি আসছে। কি বলছেন স্যার? তাড়াতাড়ি যাও প্লিজ। রাজ গাড়ি ফুল স্পিডে চালাতে লাগে।
ওদিকে অধরা মাটিতে পড়ে সেন্সলেস হয়ে পড়ে। অধরার পড়ে থাকা দেহটা একটি বস্তায় ভরে গাড়িতে নিয়ে তুলে চলে যায়। ওদিকে আর কে নিজের অফিসে এসে যখন লোকেশন চেক করে তখন মির্জার লোকেশন তামিমের বাড়ির আশেপাশে দেখায়। আর কে বুঝতে পারল যে তারা মির্জার পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে। বাসায় গাড়ি এসে পৌঁছাতেই তামিম তাড়াতাড়ি করে নেমে আসে, কিন্তু দরজা খোলা। ভিতরে গিয়ে দেখে কফির মগ ফ্লোরে পড়ে আছে, চারিদিকটা ছড়িয়ে ছিটিয়ে আছে। তামিম অধরাকে চারিদিকে খুঁজতে লাগলো, কিন্তু পেল না। তামিম চিৎকার করে অধরাকে বলে মাটিতে বসে গেল। রাজ তাড়াতাড়ি করে সবাইকে খবর দিয়ে দিল। শহরের সকল ট্রাফিক সিগন্যালের গার্ড বসালো। তামিম উঠে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বের হয়। চারিদিকে যত সন্দেহের জায়গা ছিল সব খুঁজতে থাকে। ইতিমধ্যে সবাই জেনে গেছে বিষয়টা। চারিদিকে খোঁজা শুরু হয়ে গেছে, কিন্তু অধরার কোনো খোঁজ নেই। তামিম নির্বাক নিস্তব্ধ হয়ে গেছে। এখন সে চৌধুরী সাহেবকে কি জবাব দিবে? বড় মুখ করে বলেছিল রক্ষা করবে, কিন্তু কই, পারল না তো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, এখনো অধরার কোনো খোঁজ নেই। ওদিকে অধরা একটি বন্ধ বাড়ির মধ্যে নিয়ে আসা হয়েছে। বাড়িটা হয়তো অনেক বছর যাবৎ বন্ধ পড়ে আছে। চারিদিকে ধুলো আর মাকড়সার জাল। অধরা এখনো সেন্সলেস। চোখে মুখে পানির ছিটা পড়তেই অধরা মিটিমিটি করে চোখগুলো খুলে মাথার পিছনের দিকটা এখনো নাড়াতে পারছে না। চোখ খুলতেই নিজেকে একটি বদ্ধ ঘরের মধ্যে আবিষ্কার করে। অধরার সবকিছু কেমন জানি অন্ধকার মনে হচ্ছে। একে একে সব মনে পড়তে লাগলো। অধরার দু চোখ জলে ভিজে গেল। অধরা চিৎকার করা শুরু করলো, হেল্প হেল্প, কেউ আছেন, হেল্প মি। কিন্তু কেউ অধরার কথা শুনল না। উল্টে ঘরের বাইরে কারোর ভয়ঙ্কর হাসির শব্দ শুনল। অধরা ভয়ে কান্না করতে লাগলো। তামিম, কোথায় তুমি? প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার ভয় করছে। তামিম, কই গেলা? ওদিকে তামিম নিচের কেবিনে বসে কান্না করছিল। চোখ যেন আজ কোনো বাধাই মানছে না তার। চিৎকার করতে ইচ্ছা করছে। স্যার, আপনি এভাবে ভেঙে পড়বেন না, আমরা ম্যামকে খুঁজে বের করব, কোনো টেনশন করবেন না। কিভাবে টেনশন করব না? আজ সকালে আসার সময় আমার ভয় হচ্ছিল, মনে হচ্ছিল কিছু একটা ঘটবে, আর হলো তাই। এটা কার কাজ? আর কে নয় তো? হতে পারে, আবার নাও হতে পারে। আর কে না হওয়ার সম্ভাবনাই বেশি। কে স্যার? আমার ক্যারিয়ারে আমি কখনো আর কে কোনো ভালো মানুষকে মারতে দেখিনি। সবসময় সন্ত্রাসী বিশ্বাসঘাতকদের মেরেছে। তাহলে কে করলো এসব? মির্জা। মির্জা কি করে হয়? মির্জার গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে গেছি আমরা। তার পাতা ফাঁদে আমরা পা দিয়েছি। এখন আমরা কি করব? আমি ভাবছি চৌধুরী সাহেবকে কি বলবো। ওনার কাছে আমি অপরাধী হয়ে গেলাম। কাল তাকে কথা দিয়েছি অধরাকে সকল বিপদ থেকে রক্ষা করব, কিন্তু একদিনও পারলাম না। এতে তো আপনার কোনো দোষ নেই, আপনি জানিয়ে দিন। উনি খুব কষ্ট পাবেন। কষ্ট পেলেও সত্যটা তো জানতেই হবে। তামিম কাঁপা কাঁপা হাতে ফোনটা হাতে নিয়ে চৌধুরী সাহেবকে কল করে। চৌধুরী সাহেব তখন রুমে বসে কি করবে ভাবছিলেন। তামিমের কল পেয়ে তাড়াতাড়ি রিসিভ করলেন। তামিম, অধরার কোনো খোঁজ পেলে? না, কিন্তু আপনি কি করে জানলেন অধরা কিডন্যাপ হয়েছে? শুধু আমি না, পুরো দেশ জানে। এখন এসব বাদ দিয়ে খুঁজতে থাকো। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করব। তামিম ফোনটা রেখে দিয়ে আবারও বেরিয়ে পড়ে। ওদিকে আর কেউ তার সব লোক দিয়ে খুঁজতে শুরু করে দিয়েছে, কিন্তু মির্জা জানতো সবাই খোঁজাখুঁজি করবে, তাই সে তার সকল আস্তানা বাদ দিয়ে এই বদ্ধ বাড়িটায় এসেছে। বিকট শব্দে কারোর হাসির আওয়াজে কিছুটা ভয় পেয়ে যায় অধরা। দরজা খোলার শব্দে একটু নড়েচড়ে বসে। কেউ একজন দরজা দিয়ে প্রবেশ করে। লম্বা মধ্যবয়সী একজন লোক, চোখে কালো চশমা। অধরা লোকটাকে দেখিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে শুরু করলো। কি আপনি? আর আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আমি মির্জা, লিডার মির্জা। আমার নামে বাগেগরুতে এক ঘাটে জল খায়, সেই জায়গায় তোর জামাই কি যেন নাম, তামিম, ও নাকি আমাকে ধরবে। আরে বেটা, মির্জাকে ধরা কি এত সহজ? ওর মতো কত তামিমকে মাটির নিচে পুঁতে দিয়েছি, আর ও তো চুনোপুটি। আপনি একটা কাপুরুষ। যদি সত্যিকারের সাহসী হতেন তাহলে সামনাসামনি ডেকে লড়াই করতেন, তখন দেখা যেত কার দম কত। এইভাবে কাপুরুষের মতো আমাকে কেন ধরে এনেছেন? কি বললি? আমি কাপুরুষ? কাপুরুষের চেয়ে আরো নিজের কিছু থাকলে সেটা।
আমার কিন্তু মাথায় রক্ত উঠে যাচ্ছে। কি করবেন, মেরে ফেলবেন? আপনার মতো কাপুরুষ ধরতে যদি আমার জীবন যায়, আমার কোনো আফসোস নেই। আমি যতবার জীবন পাবো ততবারই দেশের জন্য শহীদ হব। জামাইয়ের মতো ডায়লগ দিচ্ছিস? শুনে রাখ, মির্জা তোর স্বামীর জন্মের আগ থেকে এই ভয়ঙ্কর পথে এসেছে। এখনও এমন কোনো অফিসার জন্ম নেয়নি যে আমাকে ধরবে। অধরার কথায় রেগে গিয়ে অধরার চুল ধরে মির্জা। অধরা ব্যথায় কান্না করে দেয়। মির্জা অদ্ভুত এক দৃষ্টি নিয়ে তার দেহের দিকে তাকিয়ে আছে। অধরা ভয়ে ঘাবড়ে গেল। লোকটা এভাবে তাকাচ্ছে কেন? ভালোই তো ফিগার বানিয়েছিস। ছি, কিসব বলছেন? নিজের মেয়ের বয়সে একটা মেয়েকে এসব বলতে পারলেন আপনি? লজ্জা করে না? অধরার কথায় মির্জা ভয়ঙ্কর শব্দে হেসে উঠল। মেয়ে তাও তুই? আরে মির্জার কাছে বিয়ে পরিবার সব তুচ্ছ। মেইন বিষয়টা হচ্ছে টাকা। টাকার জন্য নিজের মেয়েকে পাচার করে দিলাম। আর তুই তো কোথাকার কে? অধরা লোকটার কথা শুনে আকাশ থেকে পড়ল। একটা লোক কিভাবে এত খারাপ হতে পারে? আপনি তো পুরো বাবার নাম থেকে কলঙ্কিত করছেন। বেশ করেছি, কলঙ্কিত করেছি। এখন তোকে কলঙ্কিত করব। কি বলছেন? তোর ফিগার আমার পছন্দ হয়েছে, তাই তোকে নিয়ে এনজয় করব। তুই ভাবলি কি করে তোর মতো একটা কাপুরুষ আমার শরীর স্পর্শ করতে পারবে? বন্দি হয়ে আসিস, এরপরেও তেজ কমে নাই। আজব, তোর সব তেজ মিটিয়ে দেব। তখনই বাইরে থেকে কেউ একজন ডাক দিল মির্জাকে। সেই ডাকে চলে গেল। অধরা মাটিতে শুয়ে কান্না করতে লাগলো। কি করবে এখন সে? তামিম হয়তো তাকে খুঁজে মরছে। ওদিকে তামিমেরও অবস্থা একদম খারাপ। চোখ মুখ ফুলে গেছে কান্না করতে করতে। আর কে লোকেরাও কোনো খোঁজ পাচ্ছে না। তামিম রাজকে নিয়ে রাস্তার পাশে ঘুরতে থাকা সারা এলাকা খুঁজে অধরার কোনো খোঁজ পাওয়া গেল না। বাধ্য হয়ে বাসায় ফিরে আসলো। বিছানার পাশের জায়গাটা হাত বোলাতে লাগলো তামিম। কালই এই জায়গাটায় অধরাকে নিয়ে এসেছিল, কিন্তু আজ সে আর নেই। কিন্তু তার রেখে দেওয়া স্মৃতিগুলো কাঁদিয়ে রাখছে। তামিম প্রতি মুহূর্তে অধরাকে অনুভব করছে। তার সেই দুষ্টু মিষ্টুমিগুলো আজ বড় মিস করছে তামিম। মনের আকাশে আজ বড় কান্না, বড় অন্ধকার নেমে এসেছে। ওদিকে চৌধুরী সাহেব নিজের বউকে হারানোর পর এবার নিজের ছেলের বউকেও হারাতে যাচ্ছে। এজন্য তিনি উতলা হয়ে চারিদিকে লোকজনের খবর দিতে থাকে, কিন্তু কেউই কোনো খবর পেল না। রাতের দিকে অধরাকে এনে কিছু শুকনো রুটি আর ডাল দিয়ে গেল। আজ গলা দিয়ে এগুলো কখনোই নামবে না যতক্ষণ পর্যন্ত তামিমকে দেখতে না পাচ্ছে। কিন্তু আদেও কি আর কোনোদিনও দেখতে পাবে, নাকি এখানেই তাদের পথ চলার সমাপ্তি? এভাবে ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেল বুঝতেও পারল না। ধাক্কা খেয়ে মাথার আঘাত লাগতেই হুঁশ ফিরল অধরার। সামনে দাঁড়িয়ে আছে এক কাপুরুষ, যে তাকে ধ্বংস করার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু অধরা নিজের জীবন দিয়ে দিলেও কখনো এই নষ্ট লোকের কাছে তামিমের রেখে দেওয়া আমানত ধ্বংস হতে দিবে না। কিন্তু তার যে কিছুই করার নেই, সে আজ বন্দি। মির্জা লোলুপ দৃষ্টি নিয়ে অধরার দিকে এগোতে থাকে। অধরা পেছনে যাচ্ছে। কুত্তার বাচ্চা, আর এক পা এগোবি না। আজ তোর মুখের গালিগুলো আমি সুধা মনে করে পান করব। অধরা ভয় পেয়ে গেল। তাহলে কি আর কোনোদিনই তামিমের সামনে যেতে পারবে না? কোনোদিনই কি তাকে কাছে পাওয়া হবে না? এই লোকটার কাছে কি নিজেকে সমর্পণ করতে হবে? না, এটা কিছুতেই হতে পারে না। আমি কখনোই এই লোকটার ভোগের বস্তু হব না। দরকার হলে মরে যাব। ওদিকে তামিম প্রিয় কিছু হারানোর ভয়ে বিছানায় ওপাশ ওপাশ করছে। চোখগুলো ভিজে আছে। চোখ বুঝলেই অধরার হাসি মুখটা ভেসে আসছে। তামিম উঠে ব্যালকনিতে গেল। আকাশের দিকে তাকিয়ে কান্না করছে। এই নিষ্ঠুর আকাশের কি কষ্ট মানুষের চেয়েও বেশি? আকাশ তো চাইলে তার কষ্টগুলোকে বৃষ্টি করে বাইরে ফেলে দিতে পারে, কিন্তু আমি কেন পারছি না? বারবার পেয়েও না পাওয়ার আক্ষেপে ভুগছি। প্লিজ প্লিজ, আমি হাত জোড় করছি, আমার এত বড় ক্ষতি করবেন না। আমার স্বামীর কাছে আমাকে ফিরে যেতে দিন। কিরে, তোর তেজ কই গেল? এতক্ষণ তো খুব তেজ দেখাচ্ছিলি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তুই করিসনি, কিন্তু তোর স্বামী করেছে। আমার কোটি কোটি টাকার কালো বিজনেস ধ্বংস করে দিয়েছে। আজ তোর শরীর থেকে সেগুলো সুদে আসলে নেব। প্লিজ এরকম করবেন না। এত কাকুতি কিসের জন্য? এর চেয়ে বরং চল তুইও এনজয় কর, আমিও এনজয় করি। অধরা মির্জার মুখে থুতু দিয়ে উঠে গেল। মির্জা অধরার গালে সজোরে থাপ্পড় দিল।
অধরার তাল সামলাতে না পেরে বিছানায় পড়ে গেল। মির্জা আস্তে আস্তে অধরার কাছে চলে আসছে। অধরা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ওদিকে আর কেউ এক ইনফর্মার মির্জার খোঁজ দিল। আর কে নিজের গাড়ি নিয়ে আসতে শুরু করলো। মির্জা অধরার জামার হাতার দিকটা টান দিল। হাতেটা কিছুটা ছিঁড়ে গেছে। আল্লাহ, তুমি আমাকে এই জানোয়ারটার হাত থেকে বাঁচাও, আমাকে ধর্ষিত করো না আল্লাহ। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, তোর শরীরের সুধা আমি পান করবই। তোর মতো জানোয়ারের কাছে নিজেকে সঁপে দেওয়াচ্ছে মরে যাওয়া ভালো। এই তো তেজ এসেছে, আমার না তেজি ঘোড়ায় চড়তে খুব ভালো লাগে। বলেই বিকট শব্দে হেসে উঠল। অধরা কি করবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ করে জানলার পাশে একটি ভাঙা ফুলদানি দেখে এগিয়ে গেল। গিয়ে ফুলদানিটা নিয়ে মির্জার দিকে তেড়ে আসলো। মির্জা অপ্রস্তুত ছিল, তাই কিছু বুঝে উঠতে পারেনি। এটা রেখে দে বলছি, খুব খারাপ হয়ে যাবে। যা খারাপ হওয়ারটা তো হয়েই গেছে, এখন আর কি বাকি আছে? তোকে আজ আমি খুন করব। আমাকে মেরে তুই এখান থেকে বেরোতে পারবি না, তাই ভালোই ভালোই বলছি, এটা রেখে দে। মির্জা সুযোগ পেয়ে ফুলদানি নিতে যাবে, তখনই ভাঙা ফুলদানি দিয়ে মির্জার মাথায় আঘাত করে। মির্জা মাটিতে পড়ে যায়। অধরা দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু লক করা। অধরা দরজা ধাক্কাতে শুরু করলো, কিন্তু কিছুতেই খুলছে না। ওদিকে আর কেউ গাড়ির সর্বোচ্চ স্পিড দিয়ে এগোতে লাগলো। অধরা দরজা ধাক্কাচ্ছে, কিন্তু খুলছে না। মির্জা নিজের ছুরিটা বের করে অধরার দিকে এগোতে লাগলো। অধরাও হাত দিয়ে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে মির্জা অধরার গলায় ছুরি গিয়ে আঘাত করে। অধরার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। জীবনের শেষ মুহূর্তটাও তামিমের মুখটি তার চোখে ভেসে উঠছিল। তামিম লাফ দিয়ে বিছানা থেকে উঠে মনে হলো কেউ যেন তাকে কিছু দিয়ে আঘাত করছে। অধরা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। শেষ হলো আরও একটি জীবন। মির্জা ভয়ঙ্কর এক হাসি দিয়ে রক্তমাখা অধরার মাথার কাছে বসলো। কি এত তেজ এখন কই? মির্জার সাথে যেই লাগতে আসবে তাকেই ধ্বংস হয়ে যেতে হবে, ধ্বংস। মির্জা উঠে ছুরিটা ফেলে রুমটা ত্যাগ করলো। নিজের গাড়িতে উঠে বসলো। গাড়ি নিয়ে বেরিয়ে যেতেই আরকের গাড়ি এসে থামলো। মির্জা এটা দেখে আরও ভয়ঙ্করভাবে হেসে উঠল। মির্জার ফোনটা বের করলো অধরার মাথা কাটা অবস্থায় যে পিকগুলো তুলেছিল সেগুলো তামিমের ফোনে সেন্ড করে দিল। তামিম ওয়াশরুমে ফোন রেখে গিয়েছিল। আর কে বাড়িতে ঢুকে অধরার এই অবস্থা দেখে কান্না করে দিল। কি হলো অধরা? মা আমার উঠো, তোকে যে শেষ করেছে আমি যতক্ষণ পর্যন্ত তাকে শেষ করেছি আমার শান্তি নেই। এখন আমাকে সেই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। তামিমকে তার আসল পরিচয় জানতে হবে, লড়তে হবে তার মায়ের জন্য, তোমার জন্য। তামিম ওয়াশরুম থেকে বের হয়ে ফোনটা হাতে নিল। মেসেজ দেখে ওপেন করতেই মাটিতে লুটিয়ে পড়ল। আর কিচ্ছু মনে নেই। রাত সকালে এসে অনেক ডাকলো, কল করলো, কিন্তু রুমের দরজা ভেতর থেকে বন্ধ। তাহলে স্যার কেন দরজা খুলছে না? রাজ বাধ্য হয়ে লকটা ভেঙে ভিতরে গিয়ে তামিমের এই অবস্থা দেখে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা জানালো ওদিকে টেনশন আর মানসিক চাপের কারণে এমন হয়েছে। এর মধ্যে 2 দিন থেকে এক ফোঁটা জলও খায়নি। ডাক্তাররা স্যালাইনের মাধ্যমে কিছু খাবার দিয়ে দিল তামিমের শরীরে। আস্তে আস্তে হার্টবিট চলছে। কিছুটা চোখ খুলতেই অধরা বলে চিৎকার করে উঠল। ডাক্তাররা সবাই তাড়াতাড়ি এসে তামিমকে আবারও স্যালাইন দিয়ে দিল। তামিম লাফ দিয়ে উঠে চলে যেতে চাইলে রাজ আর ডাক্তাররা আটকে ধরল। কিন্তু ওদিকে নিজের বউয়ের পর এবার নিজের ছেলের বউকেও হারিয়ে চৌধুরী সাহেব একদমই ভেঙে পড়েছেন। তিনি তামিমের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছেন। কখনো তিনি তার ছেলেকে তার আসল পরিচয়টা বলবেন, কখন তিনি বলবেন যে তার পিতৃ পরিচয় কি, এই জন্য অপেক্ষাই করছিলেন। কিন্তু ওদিকে তামিমের অবস্থা একদমই খারাপ। বারবার জ্ঞান আসছে, আবার জ্ঞান হারিয়েও যাচ্ছে। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই তামিমকে শান্ত করা সম্ভব হচ্ছে না। এখন কিছুটা সুস্থ হলো, কিন্তু কিছুতেই তামিমকে শান্ত করা সম্ভব হচ্ছে না। যখন কিছুটা সুস্থ হলো, চৌধুরী সাহেবকে কেবিনে ডাকা হলো। চৌধুরী সাহেব ভিতরে গেলেন। তামিম তখন বালিশে হেলান দিয়ে শুয়েছিল। চৌধুরী সাহেবকে আসতে দেখে মনের ভিতরে অজানার এক অপরাধবোধ কাজ করছিল, কিন্তু তার তো কিছু করার নেই। যে আজ সব কিছু হারিয়ে নিঃস্ব, এমতো অবস্থায় কিভাবে চৌধুরী সাহেবের সামনে মুখ দেখাবে, এইভাবে প্রায় কান্নাই করে দিয়েছিল তামিম। তখন চৌধুরী সাহেব তামিমের পাশে বসে বললেন,
তামিম কেমন আছো? তামিম কান্না করে বললেন, আমি আর ভালো থাকবো কি করে? আমার তো সবকিছু শেষ হয়ে গেল, আমি তো নিঃস্ব হয়ে গেলাম। আমাকে আপনি ক্ষমা করে দিবেন, আপনার আমানত আমি রক্ষা করতে পারলাম না, আমাকে আপনি মেরে ফেলুন, আমার জন্যই এসব হয়েছে। চৌধুরী সাহেব শান্ত গলায় বললেন, যা হবার তা হয়ে গেছে, এখন আমাদেরকে একসাথে হয়ে লড়তে হবে, প্রতিশোধ নিতে হবে। তামিম কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, আমি কিভাবে প্রতিশোধ নেব? আমার তো সব শক্তি চলে গেছে। আমার এখন বেঁচে থাকা আর মরে যাওয়া এক সমান। আমার মরে যাওয়াই উচিত। এই পৃথিবীতে আমার বাঁচার কোনো অধিকার নেই। যে বিয়ের পরের দিন নিজের বউকে রক্ষা করতে পারে না, তার আবার পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ? চৌধুরী সাহেব তামিমকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তামিম কিছুতেই বুঝতে পারছে না। সে পাগলের মতো করছে, আর করবে নাই বা কেন? নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছে সে, নিজের বেঁচে থাকার অবলম্বনকেও হারিয়ে ফেলেছে। ওদিকে রাজ খোঁজ লাগাতে লাগলো, কিন্তু কোনো ইনফরমার যে আর কোনো খোঁজ দিতে পারল না। তখন চৌধুরী সাহেব বুঝতে পারলেন এখন তার এসব কথা বলা ঠিক নয়, যেগুলো তিনি বলতে এসেছিলেন। কারণ তামিমের এখন যে অবস্থা, এই কথাগুলো শোনার পর হয়তো সহ্য করতে পারবে না। তাই তিনি চলে গেলেন নিজের বাসায়। গিয়ে নিজের রুমে গেলেন, নীলিমার ছবিটা হাতে বের করে হাতে নিয়ে নিলেন। ওই খুনিদের কাছ থেকে, যারা ধ্বংস করে দিয়েছে তোমাকে আমাকে। নীলিমা, আমি বাঁচাতে পারলাম না তোমার ছেলের বউকে বাঁচাতে পারলাম না তোমার ছেলেকে একটা সুন্দর জীবন উপহার দিতে। ওই নর জানোয়ারদের জন্য, হয়তো আমার জন্যই তোমাদের জীবন, আমার ছেলের জীবন সব ধ্বংস হয়ে গেছে। আমি তো পাপী, আমার হাতে কত লোক খুন হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো আমি কোনো খারাপ কাজ করিনি। যতগুলোকে মেরেছি সবগুলো ছিল বেঈমান, পাপী। হয়তো আমার অধিকার নেই তাদেরকে শাস্তি দেবার, কিন্তু কি করব, এখানকার সমাজে সবারই তো সব শক্তিশালী, তাদেরকে শাস্তি দেওয়ার মতো কেউ নেই। কিছুক্ষণ সেখানে আনমনে কথা বলে আবারও বেরিয়ে আসলো। ওদিকে রাজ তামিমকে শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তামিমের হয়তো মাথায় কিছু সমস্যা ধরা দিয়েছে। তামিম হসপিটালের বেডে শুয়েছিল, তখন হঠাৎ করে অধরাকে দেখতে পেল। অধরা এসে তাকে বলছে, তামিম উঠো, তোমাকে শক্ত হতে হবে। আমাকে হারিয়েছো তাতে কি হয়েছে? এখনো লক্ষ লক্ষ মেয়ে ওদের কবলে আছে, ওদের হাত থেকে ওদেরকে বাঁচাও। ওদেরকে শাস্তি দিলে আমার আত্মা যে শান্তি পাবে। আমি কি করে শান্তিতে ঘুমাবো? তামিম উঠো উঠো, তোমাকে শক্ত হতে হবে তামিম। তামিম লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেল, হাত বাড়িয়ে ধরতে গেল, কিন্তু অধরা নিমেষেই হারিয়ে গেল। তামিম আর কথা বলতে পারছে না, কান্না করে দিয়েছে। অধরা, কোথায় গেলে? ফিরে আসো না প্লিজ আমার কাছে, প্লিজ অধরা, প্লিজ। তামিম মাটিতে বসে আবারও উঠে গেল, চোখ দুটো লাল হয়ে গেছে। আমাকে শক্ত হতে হবে। ওদেরকে শাস্তি না দিলে আমার শান্তি নেই। ওদেরকে শাস্তি দিয়ে মরে গেলেও কিছুটা কম অপরাধ বোধ কাজ করবে। হয়তো আমার অপরাধ বোধ কমবে না, কিন্তু ঠিক কিছু নিষ্পাপ মেয়েদের ওদের হাত থেকে রক্ষা করতে পারবো। তামিম তাড়াতাড়ি করে উঠে নিজের সব কিছু গুছিয়ে রাজকে কল করলো। রাজ তখন হসপিটাল থেকে সবেমাত্র বাসার দিকে গিয়েছে। তামিমের কল দেখে অবাক হয়ে বলল, স্যার হসপিটালে ভর্তি, তাহলে কে কল দিল? রাজ তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করলো। রাজ, তুমি কোথায়? এই তো স্যার, বাসার দিকে আসছি। আপনার কি অবস্থা? এসব কথা পরে হবে, কিছুক্ষণ রেস্ট নিয়ে তাড়াতাড়ি অফিসে আসো, কাজ আছে। ওকে স্যার, আমি এখনই আসছি। তামিম নিজের কেবিনে বসে মির্জার সব কিছু দেখতে লাগলো। মির্জার যত হিস্টোরি আছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে লাগলো ভয়ঙ্কর চোখে। তাকিয়ে আছে সেই ফাইলগুলোর দিকে, মনে হচ্ছে ফাইলের ভিতর দিয়ে গিয়ে মির্জাকে খুন করবে। সে একটু পর রাত চলে আসলো। রাজ আসতেই তামিম কি রকম করে যেন কথা বলল। রাজ, তুমি এসেছো? তাড়াতাড়ি চলো, কাজ আছে। ওকে স্যার, চলুন। রাজ গিয়ে গাড়িটা বের করলো। তামিম তাড়াতাড়ি করে গাড়িতে উঠে কোনো কথা বলছে না, শুধু ফোনের দিকে তাকিয়ে কি যেন দেখছে। একটু পর কাউকে যেন কল দিয়ে বলল, কিরে, কোনো খবর পেয়েছিস? কলে থাকা লোকটি কিছু একটা বলল, শুনে তামিম তখন চিৎকার দিয়ে বলল, সারাদিন কি করিস? একটা কাজও ঠিক মতন করতে পারিস না? যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সব খুঁজে এনে দে, নইলে একটারও থাকবে না চাকরি, আর না থাকবে প্রাণ।
বলে এই ফোনটা রেখে আবার ফাইলের দিকে তাকাতে লাগলো। ওদিকে তামিমের সুস্থতার খবর শুনে চৌধুরী সাহেব তামিমকে কল করলেন। জি বলুন। তামিম, তুমি কাল একবার আমার সাথে দেখা করতে পারবে? ওকে, সময় পেলে আসবো। আচ্ছা, তাহলে আমি অপেক্ষা করব। কাল কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলবো। ওকে, সময় মতন পৌঁছে যাব। ওদিকে মির্জা অধরাকে খুন করে কিছুটা ভয়েই আছে। এখন তার চারিদিকে শত্রু। একদিকে যেমন তামিম হিংস্র বাঘের মতো খুঁজে মরছে, অন্যদিকে আরও কতজন খুঁজছে। মির্জা এবার সিদ্ধান্ত নিল কিছুদিন গা ঢাকা দিয়ে থাকবে। কিন্তু তা কি সম্ভব? তামিমের শিকারী চোখ থেকে কি রক্ষা পেতে পারবে সে, নাকি এখানেই ধ্বংস হয়ে যাবে? তামিমের ভয়ঙ্কর সে আঘাতে তামিম এখন নিজের তোয়াক্কাই করবে না, নিজের সর্বস্বটা দিয়ে জ্বালিয়ে দিতে চাইবে। সব কিছু সেই দহনে সে জ্বলছে, সেটা দিয়েই জ্বালিয়ে দিতে চাইবে। সব কিছু তাড়াতাড়ি করে যা করার করতে হবে, না হলে এখানেই তার জীবন শেষ। পরের দিন তামিম সময় মতো পৌঁছে যায় চৌধুরী সাহেবের অফিসে। তামিমকে দেখে চৌধুরী সাহেব উঠে আসলো। দয়া করে তাড়াতাড়ি বলুন যা বলার, আমার কিছু কাজ আছে। আমি এখন যে কথাগুলো বলবো, কথাগুলো শোনার পর তুমি হয়তো ঠিক থাকতে পারবে না, আমাকে অপরাধী বলতে শুরু করবে। তবে প্লিজ, আমার পুরো কথা শেষ হওয়ার আগে তুমি কথাটা বলবে না। আচ্ছা ঠিক আছে, যা বলবেন তাড়াতাড়ি বলুন। তামিম কথা শুনে চৌধুরী সাহেব নিজের ডয়ার থেকে তামিমের মায়ের ফটোটা বের করে সাথে তামিমের ছোটবেলার কিছু ছবি। চৌধুরী সাহেব তামিমের দিকে ফটো এগিয়ে দিয়ে বললেন, এই ছবিগুলো চেনো নাকি? একটা ছবি তো আমার, আরেকটা আপনার। তাহলে ওই মহিলাটা কে? চৌধুরী সাহেব তামিমকে কার ছবি দেখিয়েছিল? তামিম কি পারবে মির্জার মতন অপরাধীকে ধরতে? তামিম কি পারবে অধরার খুনিকে শাস্তি দিতে? তামিম কি পারবে তার আসল বাবা মাকে খুঁজে বের করতে? যদি জানতে চান তাহলে সিজন 2 এর জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত আমাদের চ্যানেলের অন্য একটি গল্প এনজয় করতে থাকুন। ধন্যবাদ।